قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি শুরু করছি, ঠিক আছে? কাজ ক্ষমতা শক্তি। ওকে, কাজ ক্ষমতা শক্তির অধ্যায়টা খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এখান থেকে তুমি একটা বা দুইটা সিকিউ পাবা, একটা তো পাবো অবশ্যই, ঠিক আছে? দুইটাও সিকিউ পেতে পারো। তো এই অধ্যায়টা অনেক সহজও, বুঝছো, অনেক সহজও। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমরা সিকিউ পাবো যে একটা, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কাজ ক্ষমতা এবং শক্তি আছে, ঠিক আছে? তার মানে এখানে এই অধ্যায়ের আমাদের পার্ট কয়টা রে? তিনটা। একটা হলো কাজের পার্ট, একটা হচ্ছে ক্ষমতার পার্ট, আর একটা হচ্ছে শক্তির পার্ট। এটা আসলে তেমন মানে ছোট্ট একটা সূত্র দিয়ে বেশিরভাগ আলোচনা হচ্ছে কাজ নিয়ে এবং শক্তি নিয়ে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা আলোচনায় যাই। প্রথমে আমরা কাজ নিয়ে আলোচনা করি। কাজ, কাজ 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 কাকে বলে বাচ্চো? কাজ কাকে বলে? ধরো এটা আমাদের হচ্ছে একটা নাদুস নুদুস বস্তু, ঠিক আছে? এখন এই বস্তুটার মধ্যে যদি আমরা একটা বল প্রয়োগ করি, এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে তার যদি সে এখান থেকে ধর এখানে চলে আসছে, তাহলে তার এস পরিমাণ স্মরণ করছে এফ পরিমাণ বলের কারণে। তাহলে এইখানে আমরা যে কৃত কাজটা পাবো সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, বুঝছো? বল প্রয়োগে যদি তার এস পরিমাণ স্মরণ ঘটে, তখন আমরা সেখানে কৃত কাজ কি পাবো? ডাব্লিউ সমান সমান এফ এস। এখন আসো মনারা, কিছু কিছু ক্ষেত্রে কাজের কেমন কাহিনী হয়। ধরো তুমি একটা বস্তু, এখানে একটা ফুটবল, তুমি এর মধ্যে মারলা কিক, ফুটবল অনেক উপরে উঠে আবার এই জায়গায় ফিরে আসছে। তো দেখো যেখানে থেকে তুমি লাথিটা মারছিলা আবার সেই জায়গায় কিন্তু ফিরে আসছে। তো এখানে কাজ কি হয়েছে পাচ্ছ? এখানে স্মরণ হয়েছে জিরো। সুতরাং এখানে কাজ কি হবে? ডাব্লু সমান সমান এফ এস, মানে এফ ইন্টু জিরো, মানে হচ্ছে কি রে? জিরো। অর্থাৎ এখানে কাজ জিরো। আর তুমি একটা বস্তুতে বল প্রয়োগ করলে সে যদি আবার আগের অবস্থায় ফিরে আসে, কোনো কাজ হবে না। আবার তুমি একটা বস্তু, ধরো তুমি হলো আবুল, তুমি একটা বস্তু মাথায় নিয়ে দাঁড়ায় আছো সারাদিন, ঠিক আছে? তো তুমি সারাদিন এখানে দাঁড়ায় আছো, তুমি কোনো কাজ হবে? কারণ তোমার তো কোনো স্মরণই হয় নাই, তোমার স্মরণ জিরো, সুতরাং তোমার কাজও জিরো। বল প্রয়োগে যদি বস্তু স্মরণ না ঘটে বা বস্তু যদি স্থির থাকে, তার স্মরণ জিরো, মানে তার কাজ জিরো। আচ্ছা, তারপরে আসো এরকম কাজ নিয়ে আরেকটা কাহিনী। ধরো একটা বস্তুকে, এটা হলো সেন্টার, এইটা হলো একটা ধরো তার, ঠিক আছে? আমরা এখানে এটাকে, এই বস্তুটাকে এখানে ঘোরাচ্ছি, এই পথ বরাবর ঘোরাচ্ছি, বুঝছো? এই পথ বরাবর আমরা বস্তুটাকে কি করছি রে? ঘোরাচ্ছি, হ্যাঁ। এখন খেয়াল করে দেখো এখানে, তুমি যদি একটা বস্তুকে এই পথ বরাবর ঘোরাও, তাহলে কি হবে মানে? এই পথ বরাবর তুমি যদি ঘোরাও বস্তুটাকে, তাহলে এখানে কি হচ্ছে? তুমি এফ বলে বস্তুটাকে ঘোরাচ্ছ। কি বলে ঘোরাচ্ছ? এফ বলে। এবং এফ কিন্তু এখানে কেন্দ্রমুখী বল। এফ কি? তুমি যদি একটা একটা বস্তুর মাথা ধরে সেটাকে ঘুরাইতে থাকো, চক্কর কাটাতে থাকো, তখন সেখানে একটা কেন্দ্রমুখী বল তৈরি হবে না? এফ। আচ্ছা, এখন আমাকে বলো, তুমি বস্তুটাকে ঘুরিয়ে এই জায়গা থেকে, এই জায়গা থেকে ঘুরিয়ে তুমি আবারও এই জায়গায় ফিরে আসলা, তাহলে তার স্মরণ কত হয়েছে? জিরো। তাহলে কোনো কাজ হবে না। তাহলে কোনো কাজ হবে না, বুঝছো? কোনো একটা ব্যক্তি ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, এই পথ থেকে যাত্রা শুরু করছে, সে অনেক পুরা শহর ঘুরে ঘুরে আবার এই জায়গায় ফিরে আসছে, তার স্মরণ কত হয়েছে? জিরো। তার স্মরণ যদি জিরো হবে, তার কাজও কি হবে? জিরোই হবে। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? কিন্তু এটা হয় কেন স্যার? ঘুরে তো আইছে স্যার, এত কিছু ঘুরছে। তারপরে মানে তো আসলে এটা- ফিজিক্সের ভাষায় কোনো কাজ হচ্ছে না, আর মানুষের ভাষায় কাজ হতে পারে। ফিজিক্সের ভাষায় কাজ হওয়ার জন্য অবশ্যই স্মরণ থাকা লাগবে, একটা স্মরণ থাকা লাগবে, অবশ্যই। বুঝছো নাকি বুঝো নাই? এই যে এত কোলেস্ট্রল এত কিছু করে আবার তো স্যার বাসায় বাসায় ফিরে যাও, তো তোমাদের কোনো কাজ হয় না, হয়নি। তুমি কোনো আকাম সারা কি করবো জীবনে? কি বললা জীবনে কোনো কাজ হয় নাই। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, এখন আসো আমরা, ধরো বলের উপাংশ যদি থাকে, আমরা যদি বলের উপাংশ, ধরো এখানে একটা বস্তু আছে, আমরা একটা সেখানে একটা বল প্রয়োগ করলাম, হ্যাঁ। আমরা এই বস্তুটাতে কি করলাম হচ্ছে একটা বল প্রয়োগ করলাম, ঠিক আছে? বা বস্তুটা সোজাই ছিল, আমরা এই বরাবর বস্তুটার মধ্যে বল প্রয়োগ করলাম, কিন্তু বলটা বস্তুটার একটা কোণায় লেগে বস্তুটা কি করছে? এই বরাবর মুভ করছে, এই বরাবর মুভ করছে, ঠিক আছে? আচ্ছা, এই বরাবর বস্তুটা মুভ করছে, হ্যাঁ। তো আমার খেয়াল করো, এখানে কিন্তু বস্তুটার মধ্যে পুরা বলটা কাজে লাগে নাই। বস্তুটার মধ্যে কি পুরা বলটা কাজে লাগছে বাচ্চারা? বস্তুটার মধ্যে পুরা বলটা কাজে লাগে নাই। বস্তুটার মধ্যে কি লাগছে? বস্তুটা এখানে চলে গেছে। বস্তুটা কি করছে বাচ্চা? এখানে চলে গেছে। বস্তুটা যাওয়ার কথা এই বরাবর, বস্তুটা চলে গেছে এই বরাবর। তো বস্তুটার মধ্যে পুরা বলটা কাজে লাগে নাই। মানে আমরা
বল প্রয়োগ করছি এই বরাবর, কিন্তু তার স্মরণ করছে কি এই বরাবর। তাহলে কতটুকু কোণে বল মানে স্মরণটা করতে পারছো? থিটা কোণে। অর্থাৎ পুরা বলটা কাজে লাগে নাই, বড় একটা অংশ কাজে লাগছে। পুরা বলটা যদি কাজে লাগতো তাহলে বলটা কি বস্তুটা কি এই বরাবর যাইতো? পুরা বলটা কাজে লাগলে বস্তুটা এই বরাবর মুভ করতো না রে, কিন্তু বস্তুটা গেছে কোন বরাবর? এই বরাবর। স্যার এটার তো একটা কারণ আছে স্যার। বুঝছো? বল দিল স্যার। বাবু তুমি যে একটা ফুটবলের মধ্যে কিক মারো, হ্যাঁ। একটা ফুটবলের মধ্যে তুমি কিক মারছো, একবার সোজা কিক মারছো, পুরা বলটা কাজে লাগছে, তাহলে ফুটবলটা কিন্তু এই বরাবর যাবে। পুরা বলটা যদি ফুটবলের মধ্যে কাজে লাগে, একটা ফুটবলের মধ্যে তুমি ক্লিক কর মানে কিক মারছো, লাথি মারছো, পুরা বলটা কাজে লাগলে ফুটবলটা সোজা যাবে না। কিন্তু তুমি যদি ফুটবলটার মধ্যে একটা সাইড বরাবর কিকটা লাগে, হ্যাঁ, তাহলে উপরে যাবে। তখন কিন্তু সে সাইডে এদিক সেদিক বা কোনো একদিকে ছুটে যাবে। তার মানে এখানে কিন্তু বলের পুরাটা অংশ কি এখানে কাজে লাগছে? না, বলের পুরো অংশ এখানে লাগে নাই, বলের একটা অংশ কাজে লাগছে, বলের একটা অংশ। তো এইখানে যদি কোনটা হয় থিটা, তাহলে বলের অংশটা কি হবে বাচ্চো? বলের উপাংশটা কি হবে? এফ। আমরা তো যদি তোমার যে বরাবর যাওয়ার কথা সেই বরাবর যে আমরা কোণ দেই, অর্থাৎ কোণের সাথে, তাহলে কি হবে সেটা? এফ এফ কস থিটা বাচ্চো। ভাবুন এফ কস থিটা। আমাদের বলটা ছিল এফ, পুরা বলটা কাজে লাগে নাই, বলের একটা অংশ কাজে লাগছে, সেই অংশের নাম কি? এফ কস থিটা। তার মানে আনুভূমিক বরাবর এফ কস থিটা, বাট উলম্ব বরাবর কি হবে? আমরা যে বরাবর তোমার হচ্ছে কি যে এফ কস থিটা নিব, মনে রাখবো বাচ্চারা, এখানে একটা বিষয় মাথায় রাখো, আমরা যে এইটাকে এফ কস থিটা নিয়েছি না, সুতরাং এটার সাথে একটা লম্ব হইতে হবে, এর সাথে না, কিন্তু যে বরাবর বলটা যাওয়ার কথা সে ওর সাথে না, এর সাথে কি একটা লম্ব হবে। তাহলে এর সাথে লম্বটা আমরা কোন বরাবর দিব? ধরো এর সাথে লম্বটা কি হবে? এই বরাবর হবে না রে? দেখো তো মনারা, এর সাথে লম্বটা কি? এর সাথে লম্বটা কি এই বরাবর হবে না? তাহলে এটা হবে এফ সাইন থিটা। যেটাকে তুমি এফ কস থিটা, যে বরাবর তুমি এফ কস থিটা নিবা, তার সাথে লম্ব বরাবর কি হবে? এফ সাইন থিটা। বুঝছো? আর আমরা বরাবর কিভাবে নেই? আমরা সবসময় নেই হচ্ছে এই বরাবর এফ কস থিটা ধরি, সুতরাং এই বরাবর কি হয়? এফ সাইন থিটা। আমরা বলটা দেখাই এই বরাবর, তো এই বরাবর যদি বল হয় তার সাথে কোনটা কি হবে? এটা হয় এফ কস থিটা। আর খেয়াল করে দেখো তো, এই এফ কস থিটার সাথে কি হয়? এফ সাইন থিটা, লম্ব। বুঝছো? আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের বলের উপাংশ। তো বলের উপাংশ দ্বারা কৃত কাজটা কি হয় বাচ্চারা? বলের উপাংশ দ্বারা কৃত কাজটা হবে এফ এস কস থিটা, বলের উপাংশ দ্বারা কৃত কাজ। ঠিক আছে? আচ্ছা, তো এটা দিয়ে আমরা কিছু ম্যাথ পেয়ে থাকবো। এখন আসো, তোমার যদি এরকম থাকে, ধরো একটা বক্স আছে, আমরা একটা লেখচিত্র আঁকাইতেছি, আচ্ছা, আবার ধরো আমরা একটা তোমার একটা ত্রিভুজ আঁকাই, পোলাপান দেখো একটা ত্রিভুজ, টিকুস বাবু লোক, ধরো এটা একটা ত্রিভুজ। হ্যাঁ, তো এই যে এটার আমরা একটা নাম দিলাম, সরি, বাবু এটা একটা নাম দিচ্ছি। হ্যাঁ, আমরা একটা নাম দিচ্ছি, ধরো এ বি সি ডি এবং ই। এই বরাবর আমি ধরো তোমার দিলাম হচ্ছে একটা হ্যাঁ একটা অক্ষ, এই বরাবর আর একটা অক্ষ। এটা যদি ধরো ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের সরণ এক্স, আমরা এস দিয়ে সরণটাকে বলি, এস হলো সরণ এই বরাবর। ঠিক আছে? এই বরাবর হলো সরণ, আর এই বরাবর হলো কি? বল। তাহলে মনে হয় আমাদের যে এই গ্রাফ থেকে কৃতকাজ যদি বের করতে বলে, এই গ্রাফ থেকে যদি কৃতকাজ বের করতে বলে, তখন আমরা কিভাবে কৃতকাজ বের করবো জানো? সিম্পল জিনিস, আমাদেরকে যদি বলে যে এই যে এ বি সি ডি এর কৃতকাজ কত, এ বি সি ডি এর কৃতকাজ কত, এর দ্বারা কৃতকাজ কত, তো এর দ্বারা কৃতকাজ সিম্পল জিনিস, আমরা কি করব? খেয়াল করো, কৃতকাজের সূত্র কি? ডাব্লিউ সমান সমান এফ এস না? তাহলে এখানে এফ কোনটা? এটা হলো এফ না রে? আর এটা কি? এস না? তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটার গুণফলটা কি হয়ে যাবে? তার কৃতকাজ। বা আমরা বলতে পারি এটা কি, একটা যদি আয়তক্ষেত্র হয়, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল না? ক্ষেত্রফলটা কি হবে? এ বি ইন্টু এসি। তাহলে এই যে ক্ষেত্রফল বের করা, একটা চতুর্ভুজ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল যে কথা, কৃতকাজ একই কথা, কারণ সেখানে কৃতকাজ মানে কি হবে? এফ এস, অর্থাৎ এফ ইন্টু এস। বুঝছো? সেম ভাবে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হবে? মনে রাখবে, এখানে ক্ষেত্রফল বের করাটাই তার কৃতকাজ হয়ে যাবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বুঝছো? তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে কথা, তার কাজ বের করা একই কথা। ক্লিয়ার? তো তোমাদের যদি এরকম গ্রাফ দিয়ে দেয়,
গ্রাফ থেকে কৃত কাজ বের করতে পারবে না, যেটা দিয়ে দিবে যদি বর্গক্ষেত্র দিয়ে দেয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র দিয়ে দিলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওরা যদি এটা এবং এটা এই দুইটা যদি ক্ষেত্রফল চাই, অর্থাৎ ABCD এবং DC এই বর্গক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্র এবং ত্রিভুজের এদের যদি কৃত কাজ চাই, অথবা তারা যদি তোমাকে বলে, আমি একটু সবুজ কালি দিয়ে দেখাই, যে ACEDA সরি BC BCEDA, ওরা যদি BCEDA এর দ্বারা যদি কৃত কাজ চাই, তাহলে এর মধ্যে কি আছে, একটা আছে আয়তক্ষেত্র আর একটা আছে কি ত্রিভুজ। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হবে, এই পুরাটার মধ্যে কৃত কাজ। আচ্ছা হুম, স্যার এমন এমন চিত্র আছে স্যার যে আঁকালেন না স্যার। হ্যাঁ হ্যাঁ, আবার নিচেও এখানে কিছু তারা সমস্যা ত্রিভুজ আছে। চিত্রগুলো দিলে অলওয়েজ হয় ত্রিভুজ, মানে যেগুলো তোমার পরিচিত রম্বস আয়তক্ষেত্র এগুলা চিত্রই দিবে, বুঝছো? তোমার ত্রিভুজ এগুলা চিত্রই দিবে, বর্গক্ষেত্র। তারপরে আসো মনে হয় এখন আমরা একটু ভেক্টরের মধ্যে দিই, যে ভেক্টরের মধ্যে আমাদের কৃত কাজ কি কি থাকতে পারে। পোলাপান ধরো একটা ভেক্টর হচ্ছে আর ভেক্টর, যেটা আমরা বুঝেছি হলো দূরত্ব বা সরণ, আর একটা হচ্ছে বল এফ ভেক্টর, ঠিক আছে? তো এদের মধ্যে যদি আমাদের দুইটা ভেক্টর দেওয়া থাকে এবং কৃত কাজ বের করতে বলে, তাহলে আমরা ডাব্লিউ সমান সমান কি হবে বাচ্চারা, ভেক্টর এফ ডট ভেক্টর আর, অর্থাৎ তাদের ডট গুণন দ্বারা আমরা কি বের করে ফেলবো, কৃত কাজ বের করে ফেলবো। ঠিক আছে? And তোমরা তো ডট গুণন করতে জানোই, আমরা ভেক্টরের মধ্যে পড়েছিলাম না? ভেক্টর আর এর মানগুলো যদি তোমার এরকম হয় যে 2i প্লাস 3j প্লাস 2k, এটা যদি হয়, এবং ভেক্টর এফ এর মানগুলো যদি হয় বাচ্চো জাস্ট i প্লাস 2j মাইনাস কে যদি হয় বাচ্চা, তো তুমি এখান থেকে ভেক্টর কৃত কাজ বের করতে পারবে না। এদের ডট গুণন, ডট গুণন মানে কি, আই গুণ হবে, কি থাকবে, আমরা যে একবার করে ফেলি বাচ্চো, আই কাটা, মানে আই গুণ করলে 1 2 2 প্লাস 6 মাইনাস 2, তাহলে কত হয় বাচ্চো 6, তাহলে এদের কৃত কাজ কত 6 জুল। অবশ্যই কাজের এককটা হচ্ছে কি বাচ্চো, জুল। আমরা যদি এককটা একটু দেখাই, এককটা যদি একটু দেখাই, কাজের এককটা ডাব্লিউ সমান সমান বাচ্চো, আমরা তো পাচ্ছি যে বলের একক কি নিউটন, আর সরণের একক কি সরণ একক মিটার। এই নিউটন মিটারকে বলা হয় জুল, নিউটন মিটারকে কি বলা হয় বাচ্চারা, জুল বলা হয়, মনে থাকবে? আচ্ছা, তো আমরা ভেক্টর দ্বারা কৃত কাজ বুঝলাম। এখন আমরা চলে যাব জ্বালাময়ী কাজের মধ্যে, আনত তলের ক্ষেত্রে কৃত কাজ, এবং এটাই আসলে তোমাদের বুঝতে যত ঝামেলা হয়, আনত তলের ক্ষেত্রে কৃত কাজ, তলের ক্ষেত্রে কৃত কাজ, আর এটাই কিন্তু তোমাদেরকে প্যারা দেয়, অনেক প্যারা, অনেক প্যারা, বুঝছো বাচ্চারা? তো আমরা আনত তলের ক্ষেত্রে কৃত কাজটা এখন বুঝবো। হ্যাঁ চিল। তো আনত তলের ক্ষেত্রে কৃত কাজটা পাচ্ছ, দেখো ধরো একটা আনত তল দেওয়া আছে, হ্যাঁ, একটা আনত তল দেওয়া আছে, আমরা এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ কালার, লাল কালার আমাদের ভালো লাগতেছে না, এই কালারটা দিই, ঠিক আছে? আচ্ছা, কিন্তু নেহি নেহি, আচ্ছা ওই জানি ছিল রে, আমরা একটু কি জানি করবো, একটা আনত তল আঁকাবো, তাই না? তো একটা আনত তল আঁকাই, এটাকে একটু বড় করি, ওকে। আচ্ছা দেখো, তো এই আনত তলটার মধ্যে বাচ্চা লোক আমরা যদি একটু এটাকে আর একটু বড় করে দিব, কিন্তু পথের চালা দল বড় হয় না কেন? হ্যাঁ, তুমি বেটা ডিলিটই হয়ে যাও, আমরা একটু বড় করে তল আঁকবো। ওকে, তো এটার ক্ষেত্রে চলো আমরা এখন দেখি যে আনত তলের ক্ষেত্রে, হ্যাঁ এটা একটা আনত তল, এটা এটা কি বাচ্চা, একটা আনত তল। এখানে ধরো একটা বস্তু আছে আমাদের, এখানে আমাদের একটা বস্তু আছে, একটা গাড়ি আছে, হ্যাঁ, আমাদের একটা গাড়ি আঁকায় নেই এখানে, এখানে ধরো একটা গাড়ি আঁকাচ্ছি, ওকে, এটা একটা সুন্দর গাড়ি, চমৎকার গাড়ি, ওকে। আচ্ছা, এই যে একটা তল, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে ধরো আমরা একটু এই বরাবর গতিশীল করতে চাচ্ছি, এই বরাবর উপরে উঠাতে চাচ্ছি, এন্ড এর যদি তুমি উপরে উঠাইতে চাও, তা তোমার এখানে কয়েকটা বলের বিরুদ্ধে কাজ করতে হবে।
কোন কোন বিষয়ের বিরুদ্ধে কাজ করতে হবে? তুমি যদি এখানে এফ বল প্রয়োগ করে ওর উপরে উঠাইতে যাও, তাহলে এখানে কয়েকটা বলের বিরুদ্ধে কাজ করতে হবে। এক, তার ওজন, তার ওজন কিন্তু নিজ বরাবর আসতেছে, কিন্তু তার পুরো ওজনটা কি নিজ বরাবর আসতেছে না, ওজনের একটা উপাংশ এই বরাবর কাজ করতেছে, কেননা তার ওজনটা ঠিক তার লম্ব বরাবর কাজ করতেছে। তার ওজনটা কি করতেছে? ঠিক তার লম্ব বরাবর। এখন এই ওজনটার একটা উপাংশ পাচ্ছ, খেয়াল করো তো, এই যে এই বরাবর তো লম্ব বরাবর, আমরা যেখানে একটা বস্তু রাখি বস্তুটার লম্ব বরাবর কিন্তু তার ওজন কাজ করে, and তার সাথে ঠিক লম্ব বরাবর এই বরাবর হচ্ছে ওজনের একটা উপাংশ। এটাকে আমরা বলতে পারি, এটা যদি হয় ডাব্লিউ, এটা হবে কি পাচ্ছ ডাব্লিউ কস থিটা। ডাব্লিউ মানে কি এমজি, তাহলে আমরা এটাকে বলতে পারি এমজি কস থিটা। ডাব্লিউ মানে কি হচ্ছে না এমজি। তাহলে এই বরাবর যদি এই কোণটা হয় থিটা, মনে রাখবা এখানে যে কোণ এখানেও সেই কোণটাই তৈরি হবে। তাহলে এখানে যদি পাচ্ছ কি হয় থিটা হয়, তাহলে আমরা কি বলতে পারি এই বরাবর যে উপাংশটা সেটা কি এমজি কস থিটা। তাহলে এই বরাবর যে উপাংশটা থাকবে সেটা কি এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা। এমজি কি থিটা রে? sin theta। সাইন থিটা। এটা কি তোমরা বুঝছো? যে বরাবর মানে যার সাথে কোণটা সেটা কি হয় কস থিটা। তাহলে আমরা এই যে ডাব্লু, আবার আরেকটা বিষয় মনে রাখবা, আমাদের ওজন কাজ করতেছে এই বরাবর, সুতরাং তার সাথে যে কোণ করে যেটা থাকবে সেটা হবে কি কস থিটা, আর এই কস থিটার সাথে যেটা উলম্ব মানে লম্ব বরাবর থাকবে সেটা কি সাইন থিটা। তার মানে এই বরাবর একটা সাইন থিটা কাজ করতেছে ওজনটা। আবার এখানে যে তুমি ওরে তুলবা, এখানে একটা ঘর্ষণ কাজ করতেছে না, ঘর্ষণ কাজ করতেছে না, একটা ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলটাকে যদি আমরা এফ কে দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি বলছো? এফ কে। আমরা এটাকে বড় হাতের এফ দ্বারা লিখি এফ কে। এই এফ কেটাও কোন বরাবর কাজ করতেছে পাচ্ছ? এই যে এফ কেটাও কি এই বরাবর কাজ করতেছে না? এফ কেটাও কি এই বরাবর কাজ করতেছে না ঘর্ষণ বলটা? তো এফ কে সমান সমান কি জানো? এফ কে সমান সমান হচ্ছে মিউ কে আর। মিউ কে আর, মিউ কে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আর আরটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আরটা প্রতিক্রিয়া বল কোন বরাবর কাজ করে জানো? যে কোনো একটা বস্তু রাখবা তার ঠিক লম্ব বরাবর তার প্রতিক্রিয়া বলটা থাকে। ধরো এখানে আমি একটা বস্তু রাখলাম, তাহলে এটা ঠিক লম্ব বরাবর কি কাজ করবে? তার প্রতিক্রিয়া বল। তুমি যেখানে একটা বস্তু রাখবা তার নিচ বরাবর, তার সোজা নিচ বরাবর ওজন, আর তার ঠিক সোজা উপর বরাবর প্রতিক্রিয়া বল। তাহলে এখানে ঠিক সোজা নিচ বরাবর তার ওজন, কিন্তু তার সাথে লম্ব বরাবর কি প্রতিক্রিয়া বল। তাহলে এখানে প্রতিক্রিয়া বলটা কি রে? আর। আচ্ছা একটা বিষয়, হ্যাঁ বলতেছি। তো এখানে মনে খেয়াল করতো এই আরটা কার সমান? এই যে এমজি কস থিটা সমান না? তাহলে আমরা আর সমান সমান কি লিখতে পারি? এমজি কস থিটা। এটা কি তোমরা বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা তাহলে আমরা এফ কে সমান সমান কি লিখতে পারি? মিউ কে আর না? তাহলে আমরা যদি এই এফ কে সমান সমান কি হবে? এফ কে সমান সমান মিউ কে আর। আর মানে কি এমজি কস থিটা। এমজি কস থিটা। এটা কি তোমরা বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা তার মানে কিন্তু এইখানে এফটা যে পাবা, এই এফ এইদিকে যে বলটা প্রয়োগ করবা সেটা কার সমান হবে? এক হলো তার এই যে ওজনটা সমান হবে, আরেকটা হলো তার এই যে ঘর্ষণ বলের সমান হবে। বাবুন তুমি একটা বস্তুকে যখন টানতে টানতে উপরের দিকে নিয়ে যাবা, তোমাকে ঘর্ষণ বলটাকে উপেক্ষা করে নিয়ে যেতে হবে না? তার মানে ঘর্ষণ বলটা তুমি যেদিকে টানতেছো তার বিপরীত দিকে তোমাকে কাজ করতেছে। তোমাকে যদি ধরো, তোমাকে যদি আমি টানতে টানতে নিয়ে যাই আর তোমার পাছা যদি তোমার পিচ রাস্তার মধ্যে থাকে, তাহলে বুঝছো তোমার পাছাটা কোন বরাবর টানতেছে? আমি যেদিকে টানতেছি তার বিপরীত বরাবর। বুঝছো? এটা কি তোমরা বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এখানে এই এফ সমান সমান কি হবে বাচ্চা? এই এফ সমান সমান আমরা বলতে পারি যে এমজি সাইন থিটা প্লাস এফ কে। আর এফ কে মানে কি? এফ কে মানে হচ্ছে ঘর্ষণ বল। বুঝছো? এখন এইখানে কিন্তু তুমি এই পরিমাণ বল প্রয়োগ করলে তা সে গতিশীল হবে এরকম না। সে কি হবে? তার যে নিচের দিকে পড়ে যাওয়ার কথা সেটাকে তুমি আটকে রাখতে পারতেছো না। যেহেতু ঘর্ষণ বলকে উপেক্ষা করবা, হ্যাঁ এই বলটা প্রয়োগ করলে তুমি সামনের দিকে আগায় যেতে পারবা। আচ্ছা তাহলে এইখানে এফ সমান সমান আমরা কি পাচ্ছি? এমজি সাইন থিটা প্লাস এফ কে। এমজি সাইন থিটা প্লাস এফ কে, আর এফ কে সমান সমান কি মিউ কে আর, বাকিটা তো আমরা দেখেছি। আর এখানে আর সমান সমান কি এমজি কস থিটা। এটা কেমনে হয়েছে বুঝছো? এই যে ওজন থেকে আসছে। তাহলে এখান থেকে আমাকে কিছু যদি প্রশ্ন করে থাকে যে এখানে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে বা প্রযুক্ত বল কতটুকু, এটাকে বলা হয় প্রযুক্ত বল। এখানে এফটা কি পাচ্ছ? প্রযুক্ত বল। তো তোমাকে যদি বলে যে এখানে কতটুকু বল প্রয়োগ করা লাগবে যদি বস্তুটাকে উপরে উঠাইতে চাই, তাহলে আমরা সেই প্রযুক্ত বলটাকে বের করে ফেলতে পারবো। ব্যাপারটা কি তোমরা বুঝছো? এটা হচ্ছে প্রযুক্ত বল। এটা কি তুমি ক্লিয়ার? আচ্ছা এখন আসো তাহলে আমরা এটা তো বুঝছো না? তো এই রিলেটেড যদি কোনো ম্যাথ থাকে, তোমাকে যদি বলে যে এখানে প্রতিক্রিয়া বল আর কত হবে? আর সমান সমান এমজি কস থিটা। ঠিক আছে, তোমাকে যদি বলে যে এই বরাবর কি পরিমাণ ওজন কাজ করতেছে? এমজি সাইন থিটা।
এই বরাবর কাজ করতেছে mg sin থিটা। এখানে ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বল হচ্ছে fk, fk মানে কি মিউ কে আর, মিউ কে আর মানে কি mg cos থিটা, হ্যাঁ মিউ কে ইনটু mg cos থিটা, আর আর মানে কি mg cos থিটা। ক্লিয়ার? এরপর আসো আমরা আরেকটা এই আনত তল নিয়ে আমরা আরেকটা কাহিনী করি বাচ্চারা। আর এর পরে দুইটা আনত তল নিয়ে আমরা আরেকটা কাহিনী করি। ধরো তোমাকে যদি বলে হ্যাঁ যে এই জায়গায় যে একটা বস্তু থাকবে, এই জায়গায় যে একটা বস্তু আছে, সেই বস্তুটার তোমরা যদি বলে যে এটার অভিকর্ষ ত্বরণ কোন বরাবর কাজ করতেছে, কি পাচ্ছ? অভিকর্ষ ত্বরণ। মানে এখানে যদি তুমি এই বস্তুটাকে এই বরাবর তুলতে যাও বা এই বরাবর তুমি গতিশীল করতে চাও, ঠিক আছে, তুমি এই বরাবর গতিশীল করতে চাও, তখন এর অভিকর্ষ ত্বরণটা লাগবে না? তাহলে এই বরাবর অভিকর্ষ ত্বরণ বা এই বরাবর অভিকর্ষ ত্বরণ কতটুকু? নরমালি অভিকর্ষ ত্বরণ কি থাকে? একটা বস্তুর অভিকর্ষ ত্বরণ ঠিক তার নিজ বরাবর। তাহলে এখানেও কি তার ব্যতিক্রম হবে? অভিকর্ষ ত্বরণটা কোন বরাবর হবে? ঠিক নিজ বরাবর। তাহলে এই বরাবর হবে অভিকর্ষ ত্বরণ জি। কিন্তু মনা আমরা তো এখানে এই বরাবর বের করতে চাচ্ছি, এই বরাবর অভিকর্ষ ত্বরণটা কি হবে? যদি এই বরাবর জি হয় তাহলে তার সাথে এই বরাবর লম্ব বরাবর, এই বরাবর কি হয় মনারা? জি cos থিটা। এটা যদি থিটা হয়, আর এই থিটাটা কার সমান? এই থিটার সমান হবে। তাহলে এই বরাবর হবে জি cos থিটা। এটা অবশ্য পরীক্ষা করে পাওয়া গেছে, বুঝছো? ঠিক এর সাথে যদি লম্ব বরাবর মানে খাড়া এই বরাবর যদি একটা বস্তু থাকে, তো এখানে যে কোণটা তৈরি হবে না সেটা কি হবে? লম্ব হবে, বুঝছো? তো এখানে পাচ্ছ জি cos থিটা। তাহলে এইটা কি হবে রে? এর সাথে লম্ব এটা কি হবে? জি জি সাইন থিটা। তাহলে তুমি ম্যাথ করার সময় কোন অভিকর্ষ ত্বরণটা ইউজ করবা, জি নাকি জি সাইন থিটা? জি সাইন থিটা। এই বরাবর তুমি যদি অভিকর্ষ ত্বরণ ইউজ করতে যাও তাহলে তুমি কি ইউজ করবা? জি সাইন থিটা। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, তো অনেক সময় তুমি দেখবা যে জি সাইন থিটা ইউজ করছে। তো কেন জি সাইন থিটা ইউজ করছে? কারণ এই বরাবর তো পুরা জিটা কাজ করতেছে না, পুরা জিটা কাজ করতেছে ঠিক তার নিচ বরাবর, এই বরাবর তার একটা উপাংশ, তার একটা অংশ কাজ করছে, সেই অংশটা কত? জি সাইন থিটা। আপনারা কি বুঝছেন? আচ্ছা, তো আমরা অনেক সময় ধরো কৃত কাজ বের করার সময় মানে বল বের করার সময় বল সমান সমান কি হয়? mg। তাহলে এখানে কি, এখানে যদি আমি এই বস্তুটাকে উপর দিকে তুলতে যাই তাহলে আমাকে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? mg sin থিটা। যদি তার আমরা ধরো এই তলটা মসৃণ, কোনো এখানে কোনো ঘর্ষণ বল নাই, যদি ঘর্ষণ বল কি হয়? জিরো হয়, তাহলে এখানে আমি কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? F সমান mg sin থিটা। খেয়াল করে দেখো, একটু আগে কিন্তু আমরা ওজনও বের করছিলাম mg sin থিটা। ঘর্ষণ ছাড়া কোনো জায়গা আছে? বুঝছো বাবুন? তো তুমি চাইলে এই যে জি দিয়েও করতে পারো, বা ডিরেক্টলি আমরা যেটা ওজন বের করছিলাম, আমরা ওজন সমান সমান কি পাইছিলাম? mg sin থিটা। তো এই বরাবর আমার mg sin থিটা কাজ করতেছিল না, যেটা কার সমান? f এর সমান। আর তাহলে তুমি যদি জি ইউজ করো তাহলে কি ইউজ করতে পারছো? জি ইউজ করলে জাস্ট খালি m কে গুণ করতে হবে। ওকে, আর এখানে না আরেকটা ম্যাথ দেখাই তোমাকে। ধরো এখানে আমরা এই বস্তুটাকে যদি, এই বস্তুটাকে আমি একটু অন্য কালার দিই, তো এই বস্তুটাকে আমি এই বরাবর এ ত্বরণে উপরে উঠাচ্ছি। এই ধরনের, আচ্ছা হ্যাঁ, কত ত্বরণে উঠাচ্ছি? এ ত্বরণে। আমি এখানে ধরো এ ত্বরণে বস্তুটাকে কি করছি? উপরে উঠাচ্ছি। আচ্ছা, আমাকে তাহলে বলো তো এখানে আসলে যদি এ ত্বরণ আমি এখানে প্রয়োগ করি, যে বস্তুটাকে এ ত্বরণ প্রয়োগ করলাম, বা এ ত্বরণে বস্তুটা উপর দিকে উঠতেছে, তাহলে এখানে আসলে মোট লব্ধি ত্বরণ কতটুকু হবে? এই বস্তুটার উপর যদি আমি এখানে এই বস্তুটার নাম দিলাম হচ্ছে আমি এম বস্তুটার এম না, এটা নাম দিলাম ধরো হচ্ছে আমি কিউ বস্তুটা যদি এ ত্বরণ প্রয়োগ করি, আসলে সেখানে কতটুকু ত্বরণে তাহলে উপরে উঠবে, বা তার মধ্যে কতটুকু ত্বরণ প্রয়োগ করতে হবে? এখানে প্রযুক্ত ত্বরণ কতটুকু হবে? সরি, এখানে প্রযুক্ত ত্বরণ হচ্ছে এ। প্রযুক্ত ত্বরণ কি? এ। তার কার্যকর ত্বরণ কতটুকু হবে? তুমি যদি এই বস্তুটাকে এ ত্বরণে উপরে উঠাইতে চাও, তাহলে তুমি কি এ ত্বরণ প্রয়োগ করলে সে এ ত্বরণের উপরে উঠবে না? এই ত্বরণটা তার আছে না, এই ত্বরণটাকে উপেক্ষা করে তার উপরে উঠাইতে হবে না? তাহলে এই ত্বরণটাকে মাইনাস করা লাগবে না? এই ত্বরণটাকে মাইনাস করার জন্য এর সাথে কি এই ত্বরণটাকে যোগ করতে হবে। তাহলে এখানে আমার কার্যকর ত্বরণ কতটুকু হবে? কার্যকর ত্বরণ হবে, খেয়াল করো, কার্যকর ত্বরণটা আমি দুইভাবে বের করতে পারি। তোমাকে বলছে এখানে তুমি যদি এ ত্বরণ প্রয়োগ করো, এটা যদি প্রযুক্ত করো, এ ত্বরণ প্রযুক্ত করলে আমরা প্রযুক্ত ত্বরণ হিসেবে কাকে পাবো? প্রযুক্ত ত্বরণ হিসেবে আমরা কাকে পাচ্ছি? প্রযুক্ত ত্বরণ হিসেবে পাচ্ছি এ। বাট পুরা এ ত্বরণটা কি এখানে কাজ করবে না? এই এ ত্বরণ থেকে এটা কি বাদ যাবে। তাহলে এখানে কার্যকর ত্বরণ কি হবে? কার্যকর ত্বরণটা হবে, আমরা এটাকে এ প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি। এ প্রাইম সমান সমান এ মাইনাস
জি সাইন থিটা। কইতাছে ভাত দিতে দি প্লাস প্লাস কত বলে পান প্লাস কখন হবে সেটা আমি পরে আসতেছি। তো এখানে কার্যকর ত্বরণ কত হবে? হ্যাঁ কার্যকর ত্বরণ হবে তুমি যে ত্বরণটা A প্রয়োগ minus করছো sin theta। সে প্রযুক্ত ত্বরণ থেকে যে ত্বরণটা মানে যে ত্বরণটা বাদ যাবে, কেননা এটা নিজ বরাবর কাজ করতেছে। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি যদি এই ত্বরণটাকেই কার্যকর বানাইতে চাও, যে না আমি এই কার্যকর ত্বরণ প্রয়োগ করতে চাই, তাহলে অবশ্যই যতটুকু ত্বরণ তুমি কার্যকর করতে চাও তার সাথে মানে কি করতে হবে তাহলে, আরো জি সাইন থিটা পরিমাণ ত্বরণকে যোগ করে দিতে হবে। তবে নর্মালি ওইরকমটা আমাদের আসে না, আমাদের কাজ লাগবে কেমন, আমাদের প্রযুক্ত ত্বরণ যদি হয় এ, তাহলে কার্যকর ত্বরণ কি হবে বাচ্চারা? কার্যকর ত্বরণটাকে আমরা এ প্রাইম দ্বারা প্রকাশ করবো, এ মাইনাস জি সাইন থিটা। বুঝছো? আচ্ছা, সেম ভাবে পাচ্ছ আমাদের এখানে প্রযুক্ত বল যদি হয় এফ, প্রযুক্ত বল যদি হয় কি পাচ্ছ? এফ। তাহলে এফ পরিমাণ বল দ্বারা কি আমি একটা, ধরো ঘর্ষণ নাই, তাহলে কি আমি এফ পরিমাণ বল দ্বারা বস্তুটাকে উপরে উঠাতে পারবো? যদি আমি এখানে কি পরিমাণ বল প্রয়োগ করি বাচ্চারা? এফ। তাহলে কি এফ পরিমাণ বল দ্বারা বস্তুটাকে উপরে উঠাতে পারবো? না। এফ পরিমাণ বল প্রয়োগ করলে সে এফ পরিমাণ বল দ্বারা উপরে উঠবে না। তবে প্রযুক্ত বল এফ হইতে পারে, কিন্তু কার্যকর বল এফ হবে না। প্রযুক্ত বল এফ হতে পারে, তাহলে কার্যকর বল কতটুকু হবে? কার্যকর বল এফ প্রাইম সমান সমান কি হবে বাচ্চো? এফ মাইনাস এমজি সাইন থিটা, এমজি sin theta। সাইন থিটা। যদি এখানে এর জায়গায় এফ দিছে হ্যাঁ, কার্যকর হ্যাঁ। বল কার্যকর ত্বরণ কার্যকর বল কতটুকু বল আসলে কাজ করতেছে, এফ মাইনাস এমজি সাইন থিটা। যদি বাচ্চো এখানে ওই যে ওই ঘর্ষণটাও থাকতো তাহলে সেটা কি হতো? এফ কে, এফ কেটাকে যোগ করতে হইতো। জি স্যার। তাহলে কার্যকর বল কতটুকু হইতো? এই দুটাকে বাদ দিয়ে যেটা থাকে ততটুকু বল এখানে কি করবে? এফ থেকে মানে প্রযুক্ত বল থেকে এই যে টোটাল নিচে যেটা নষ্ট হচ্ছে সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা কি হবে তাহলে আমার? কার্যকর বল। এটা কি তোমাদের মগজে ঢুকছে? হ্যাঁ কারণ তুমি দেখো কাজ করতেছে কতটুকু, তুমি যতটুকু প্রয়োগ করছো সেটা তো কাজ করছে না, কারণ নিচ দিয়ে যে কতটুকু নষ্ট হচ্ছে ঘর্ষণ বলের কারণে, ওজনের কারণে নষ্ট হচ্ছে না, তাহলে সেটাকে বাদ দিলে আমরা যেটা পাবো সেই বলটাকে বলবো কার্যকর বল, আর ত্বরণের ক্ষেত্রে সেই ত্বরণটাকে বলবো আমরা কার্যকর ত্বরণ। আপনারা কি বুঝতে পেরেছেন? তো অনেক সময় তারা আমাদের কাছে কার্যকর বল চায়। দেখো আমি কিন্তু কনসেপ্ট গুলো দেখাই দিচ্ছি, তুমি ম্যাথ পড়তে গেলে বুঝবা যে এগুলো হ্যাঁ এরকম টাইপের হবে বা কেন এরকম হয়েছে বুঝতে পারবা। বুঝছো? আচ্ছা, আমরা পরে ম্যাথও করবো, ম্যাথও প্র্যাকটিস করতে হবে এগুলার, এই ম্যাথগুলা একটা দুটা করলেই তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কি আনত ত্বরণ সম্পর্কে বুঝলাম, আনত ত্বরণের মধ্যে কার্যকর বলটা কি হয়, মানে কোনটা কি হয় এটাকে আমরা এফ প্রাইম দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে? আচ্ছা, ওই যে আমরা যে আগের চিত্রের মধ্যে বলছিলাম না যে কই জেনে পাচ্ছ, কই 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 এটা কোথায় বুঝাইছিলাম? কি এই যেমন আর এখানে যে আমি বুঝাইছিলাম এই এফটা যদি প্রযুক্ত বল হয় বাচ্চারা, তাহলে কার্যকর বল কি হবে? এটা প্রযুক্ত বল হবে। কার্যকর বল হবে এফ প্রাইম সমান সমান এফ মাইনাস এই যে নিচের গুলা যোগফল, নিচের গুলা যোগফল কি হবে বাচ্চারা? mg sin theta। এমজি সাইন থিটা প্লাস এফ কে, এটা যোগফল। এখন এই প্রযুক্ত বলটা যদি বেশি দাও, প্রযুক্ত বলটা যদি বেশি দাও তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে একটা কিছু থাকবে, আর যদি এটা সমান হয় তাহলে কি হয়ে যাবে? কার্যকর বল কত হয়ে যাবে? এখানে জিরো হয়ে যাবে যদি সমান সমান হয়। বুঝছো? অনেক সময় কম থাকবে না। আর যদি তুমি এখানে কম বল প্রয়োগ করো, হ্যাঁ এর কথাটাও একটা বিষয় স্যার, এখানে আমার প্রযুক্ত বলটা যদি এই দুইটা সমস্যার সাথে কম হয় তাহলে কি করবে? এই বস্তুটার উপরে উঠবে না, থেসরায় নিচে নেমে চলে যাবে। বুঝছো? কারণ তুমি তাকে অক্ষম, তুমি তাকে ধরে রাখতে পারোনি, তুমি যে বল প্রয়োগ করছো সেই বলে সে উপরে উঠে নাই, বরং এটা ছিল না। আসলে প্লাস মাইনাস হয়ে নিচের দিকে বেশি ছিল, সে নিচের দিকে চলে যাবে। বুঝছো? বললাম এটা কি তোমরা বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? এই কনসেপ্টগুলো ক্লিয়ার হইছো? জি স্যার। আচ্ছা, এখন আসলে আমরা তো আনত তল বুঝলাম, আনত তলের ক্ষেত্রে আমরা কৃত কাজ কিভাবে বের করতে হয় সেটা বুঝলাম, ঠিক আছে না? তো হচ্ছে আমরা তো বল যদি বের করতে পারি তাহলে কৃত কাজ কি হবে? ডাব্লিউ সমান সমান এফ এস। fs। তবে এই ওই টপিকগুলোতে না আমার আসলে চাই, ওরা কার্যকর বল চাই, কাজ খুব কমই চাই, কার্যকর বল বের করতে বলে ওরা আমাদের। হ্যাঁ, বল বের করতে বলে। আচ্ছা, এখন আসো আমরা এখন আরো কিছু বিষয়ে কাজ বের করতে যাই। ধরো আমাদের কাজ বের করার জন্য আমরা আর একটা অপশন পাই, হচ্ছে এরকম যে একটা পাথরের টুকরা বা একটা হাতুড়, একটা পাথরই বলি, ধরো এটা একটা পাথর, আর এইখানে একটা প্যারেক আছে, প্যারেক, ঠিক আছে? এদিকে ধরো আমার মাটি ঘাস আছে। তো এই হতচার এর উপর গিয়ে পড়ছে, হ্যাঁ এই হতচার এর উপরে পড়েছে এই উচ্চতা থেকে, সেইখানে পড়ছে। আর পড়ার পর এই হতচ্ছাড়া আবার নিচের দিকে এইদিকে তোমার
এক্স পরিমাণ ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ, এই প্যারেকটা এক্স পরিমাণ ভিতরে ঢুকে গেছে। এটার ভর হচ্ছে ধরো এম, এটার ভর কত এম। তাহলে এখানে আমার কৃত কাজটা কি হবে, এখানে আমার কৃত কাজ কি হবে? তো কৃত কাজের সূত্র আমরা তো একটা শিখেছি যে ডাব্লিউ সমান সমান বাচ্চো এফ এস, এটা ছিল আনুভূমিক বরাবর, বাট উলম্ব বরাবর কি হবে এফ এইচ, আচ্ছা আর এখানে এফ মানে কি এম জি, এম জি এইচ, তাহলে ডাব্লিউ সমান সমান এম জি এইচ, এটা আমরা বেশি কাজে লাগাবো। তার মানে এখানে কৃত কাজটা কি হয়েছে, এখানে কৃত কাজটা হচ্ছে দেখো তো এখানে অতিক্রান্ত দূরত্ব কতটুকু হয়েছে একটু দিয়ে তোমরা খেয়াল করো, চক্ষু বড় বড় করিয়ে খেয়াল করো। এখান থেকে পাথরটা এই পর্যন্ত পড়ছে না, এই পর্যন্ত পড়ছে না, আর একটু উপর পর্যন্ত পড়ছিল, এই পর্যন্ত পড়ছিল। আচ্ছা ধরো আমরা এই পর্যন্ত পড়ছে, এই পর্যন্ত পড়ছে, ঠিক আছে। তাহলে এটা তো এইচ, তাই না রে? আচ্ছা তাহলে এতটুকু উচ্চতায় পড়ছে। এখন আবার এই প্যারেকটা কি করছে, আরো এক্স মিটার ভিতরে ঢুকে গেছে না, তার মানে তার আরো এক্স পরিমাণ সরণ করছে না। তাহলে মোট সরণ হয়েছে কতটুকু এখানে, এইচ প্লাস এক্স পরিমাণ সরণ করছে না। তাহলে এখানে কৃত কাজটা কি হবে, ডাব্লিউ সমান সমান এম জি এইচ প্লাস এক্স। তো যদি উপর থেকে একটা পাথর বা একটা হাতুড়ি দিয়ে তুমি যদি আঘাত করো, এই উচ্চতায় একটা হাতুড়ি তুলে তুমি এখানে নিয়ে আঘাত করছো, তখন তাহলে এখানে কৃত কাজটা কি হবে, ডাবল সমান সমান এমজি এইচ প্লাস এক্স। শুধু এই উচ্চতা নিলে হবে না, সে যে মাটির নিচে যতটুকু ঢুকে গেছে সেইটাও নিতে হবে। বুঝছো? আমরা কি কাজ লাগছে স্যার, যেটা ঢুকে গেছে স্যার গেছে বাবু যতটুকু মোট সরণ করছে, আচ্ছা আমাকে বলো তো মোট সরণ কি এইচ পরিমাণ করছে নাকি আরো করছে? আরো করছে, আর এক্স পরিমাণ সরণও করছে। তাহলে মোট সরণ বা মোট যতটুকু অতিক্রান্ত দূরত্ব হয়েছে সেটা আমার নিতে হবে না, বুঝছো? এক্সটাকে বাদ দিলে কি তোমার অ্যান্সারটা ঠিক হইতো না। তাহলে এখানে কাজ সমান সমান কি পাবো আমরা, এমজি এইচ প্লাস এক্স। আচ্ছা এখানে আবার এই মাটি কি প্যারেকটাকে ঢুকতে দিবে? সহজে ঢুকতে দেয় না, ওটা একটা শক্তি মাটি। হ্যাঁ, তাহলে এই মাটিটা একটা এফ বলে এটাকে প্রতিরোধ করতে চাইবে না, ঠিক আছে না? এই মাটিটা কি প্যারেকটাকে প্রতিরোধ করতে চাইবে না, প্রতিরোধ করার পরেও এটা সেই এক্স পরিমাণ ঢুকে গেছে। তাহলে এইখানেও একটা কাজ হয়েছে, সেটা কি এফ বল প্রয়োগের কারণে। দেখো সব সময় যে বল প্রয়োগ করার কারণে এইদিকেই সরণ করবে ব্যাপারটা কিন্তু এরকম না, সরণ উল্টা দিকে করতে পারে। সরণ যে সব সময় তুমি বল প্রয়োগ এইদিকে বল প্রয়োগ করছো, তোমার যে সরণ এইদিকেই ঘটবে এরকম না, তোমার সরণ উল্টা দিকেও করতে পারে, এরকম উল্টা দিকে ঘুরতে পারে। তোমরা এরকম কি দেখছো, একটা গাড়ি ছোট গাড়ি বা বড় গাড়ি আছে না, পিছন দিক দিয়ে একটা মেরে গেছে, এটা উল্টা দিক দিয়ে উড়ে উড়ে চলে গেছে, এরকম সরণ দেখছো না তোমরা? পিছন দিক দিয়ে মারার কারণে এটা সামনের দিক দিয়ে না গিয়ে উঠতে উঠতে দিকবাজি খেয়ে খেয়ে পিছনের দিকে চলে গেছে, এরকম হইতে পারে। তুমি বল প্রয়োগ করছো একদিকে, যেমন ধরো আমরা একটা বস্তু হ্যাঁ, এই বস্তুটার মধ্যে অভিকর্ষ বল প্রয়োগ করতেছে, সে নিচের দিকে যাবে, কিন্তু আমরা তার উপর দিকে তুলে দিলাম। তাহলে মানে কেউ একজনে আমরা আমাদের এখানে দুইটা বল প্রয়োগ করছি, একটা অভিকর্ষজ বল আর একটা আমাদের প্রযুক্ত বল। বাট এর উপর অভিকর্ষ বলটা কাজ করতেছে কোন বরাবর, নিচ বরাবর, কিন্তু আমরা তাকে তুলে দিলাম কোন বরাবর, উপর বরাবর। তাহলে এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে না, বলের বিরুদ্ধে কাজটা অলওয়েজ কোন দিকে যায়, উল্টা দিকে। মাটি একটা বস্তুকে প্রয়োগ করছে বল কোন দিকে, উপর দিকে যাওয়ার জন্য, কিন্তু তারপরে সেটা ভিতরে ঢুকে গেছে, তাহলে এটা বলের বিরুদ্ধে কাজ, কিন্তু কাজ তো হয়েছে, বলের বিরুদ্ধে হলো। তাহলে এখানে যে কাজটা হবে বাচ্চা, সেটা কি হবে, এফ এক্স। ওই যে এক্স স্মরণ করছিল না, আপনারা কি বুঝছেন? এখানে এফটা বাচ্চো এটা বের করতে বলতে পারে। এই বাবুন এইদিকে তাকাও, এই যে পিচ্ছি ফোন অত চলা না তো। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, তো এইখানে উপর দিক থেকে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ সমান সমান এম জি এইচ প্লাস এক্স, আর নিচ দিক থেকে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি এফ এক্স। এবং তাহলে এটা যদি ডাব্লিউ ওয়ান হয়, এটা যদি ডাব্লিউ টু হয়, তাহলে এখানে বলতে পারি আমরা ডাব্লিউ ওয়ান সমান সমান কি ডাব্লিউ টু, কারণ উপর দিক থেকে কৃত কাজ আর নিচের দিক থেকে কৃত কাজটা হলে কি হবে, সমান হবে। তো এইখানে যে নিচের দিক থেকে যে কৃত কাজটা হচ্ছে সেটা কেন হচ্ছে, মাটির বাধাদানকারী বলের জন্য। তো ওরা অনেক সময় তোমাকে কি বের করতে বলতে পারে, মাটির বাধাদানকারী বল কত। তাহলে এখানে আমরা যদি একটা হাতুড়ি দ্বারা কোনো একটা প্যারেকের মধ্যে আঘাত করি, সেখানে আমাদের সূত্রটা কি পাচ্ছি, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো কি এম জি এইচ প্লাস এক্স, অর্থাৎ উপরের কৃত কাজটা। এটা কিন্তু এই কৃত কাজটা কেন হচ্ছে পাচ্ছ, এই কৃত কাজটা হচ্ছে এর মধ্যে একটা শক্তি নিহিত আছে। একটা বস্তুকে যখন তুমি উপরে তুলে ধরে রাখবা, তার মধ্যে একটা স্থিতি শক্তি নিহিত থাকে বা বিভব শক্তি থাকে। কি থাকে একটা তার মধ্যে বিভব শক্তি। ধরো আমরা যদি আমাদের ফাহিমকে 10 তলার উপরে নিয়ে ধরে রাখি, তখন তার মধ্যে একটা শক্তি থাকবে। তারপর যদি ফাহিমকে আমরা ছেড়ে দিই, মাটিতে যখন সে পড়বে তখন সেই শক্তিটা ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এটার মধ্যে একটা স্থিতি শক্তি আছে, এই স্থিতি শক্তিটা পাচ্ছ কিসের সমান,
এই যে এখানে মাটি যে একটা বাধা দানকারী তোমার বল আছে আর কি। বল প্রয়োগ করছে না, একটা কাজ সম্পন্ন করছে না, হ্যাঁ, সেটা কি সমান? বাধা দানকারী বল দ্বারা কাজের সমান। বাধা মাটির বাধা দানকারী বল দ্বারা বাধা দানকারী স্যার আমাদের কি পরিবারের কিছু কম পিছাইতে টেটেছে কিছু বল দ্বারা কৃত কাজের সমান। হ্যাঁ ওটা সম্ভব না। জানি না রে। মানে বর্ণন টর্ণন কারণে না ওটা এটার সমান সমান কি হবে? fx। অর্থাৎ তাহলে আমরা এখানে সূত্র কি পাই পাচ্ছ? mg h প্লাস x সমান সমান কি? fx। এটা হলো কিসের জন্য পাচ্ছ? এই কাজটা কিসের জন্য পাইছি আমরা? বিভব শক্তি। বিভব শক্তি অথবা এই যে মাটি আর এটা লোক কিছু তো বিভব শক্তি দ্বারা কৃত কাজ সমান সমান কি হবে? বাধা দানকারী বল দ্বারা কৃত কাজ। দুইটা কাজ কি হবে? সমান। আমরা কি লিখতে পারি? mg h প্লাস x সমান সমান fx। তো এটা দিয়ে আমাদেরকে প্রায়ই এই যে এই f বের করতে বলবে, অর্থাৎ বাধা দানকারী বল কত? মাটির বাধা দানকারী বল কত? আচ্ছা, প্যারেকটা আগে আমরা প্যারেকটা মারছিলাম মাটিতে, এখন ধরো এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এই দেওয়ালের মধ্যে আমরা প্যারেক লাগাবো। এটার মধ্যে ধরো প্যারেক মারবো। এটা হলো ধরো আমাদের হাতুড়ি। এটা হলো হাতুড়ি। হাতুড়িটা এদিক থেকে ভি বেগে গিয়ে এর মধ্যে আঘাত করছে, ভি বেগে আঘাত করছে। হ্যাঁ, এখন এটার ভর হচ্ছে m এবং সে ভি বেগে গিয়ে আঘাত করছে। ঠিক আছে পাচ্ছ? তাহলে আমাকে বলো তো দেখি, এখানেও কিন্তু একটা বাধাদানকারী বল হবে, সেটা কি? এই যে এই কাঠ, তাকে একটা বাধাদানকারী বল দিবে f। ঠিক আছে, হ্যাঁ, এখন কাট আসতেছে। বাট এইখানে আমরা এখানে খেয়াল করো তো, এখানে ওরে যখন তুমি বি বেগে নিয়ে ওর মধ্যে আঘাত করছো, তো বি বেগের কারণে এর মধ্যে একটা কি শক্তি ছিল? গতি শক্তি ছিল। তাহলে এখানে ই কে সমান সমান কি হবে? এই যে এখানে বাধাদানকারী বল, বল দ্বারা কৃত কাজ ডাব্লু। তার মানে এখানে কি হবে? ই কে সমান সমান ডাব্লু। এখানে ই কে হচ্ছে কি? গতি শক্তি, আর ডাব্লু হচ্ছে কি? বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ। তো পাচ্ছ আমরা এখানে কি পাই? ই কে সমান সমান কি? হাফ অফ এম বি স্কোয়ার সমান সমান কি হবে? এফ এক্স। যদি এই এক্স পরিমাণ স্মরণ ঘটে, ঠিক আছে, তাহলে এক্স পরিমাণ স্মরণ করলে কৃত কাজ কি হবে? ডাব্লু। এখন কথা হচ্ছে যদি স্মরণ না ঘটে তাহলে কিন্তু কাজ জিরো। স্মরণ না ঘটাতে পারলে কাজ জিরো। মানে তার মানে পুরা শক্তিটা কি হচ্ছে? এখানে ওয়েস্ট হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। বা যদি স্মরণ ঘটাতে পারে তাহলে আমরা একটা কৃত কাজ পাবো, আর সেই কৃত কাজটা কার সমান হবে? গতি শক্তির সমান হবে। তাহলে হাফ এম বি স্কোয়ার সমান আমরা কি বলতে পারি? এফ এক্স। বুঝছো? যদি এটা তুমি সাইড থেকে গিয়ে একটা বিবেগে আঘাত করো। ওকে, আচ্ছা এখন আসো, এখন আমরা ভর কেন্দ্রের স্মরণ নিয়ে আলোচনা করব। ভর কেন্দ্রের স্মরণ, এই ব্যাপারটা কি? ভর কেন্দ্রের স্মরণ ব্যাপারটা কি? ধরো আমাদের ফাহিম, হ্যাঁ, সে এরকম ভাবে এখানে কাত হয়ে শুয়ে আছে। ফাহিম হলো কি হচ্ছে? এখানে কাত হয়ে শুয়ে আছে, এটা হলো ফাহিমের কল্লা, এটা হলো ফাহিমের ঠ্যাং, ঠিক আছে, ফাহিমের হাত। ফাহিম এখানে কাত হয়ে শুয়ে আছে, ঠিক আছে। বাবুন, অলওয়েজ ভর কেন্দ্রটা কোথায় থাকে জানো? ভর কেন্দ্রটা সেন্টারে থাকে, সেন্টারে থাকে, ঠিক আছে। ভর কেন্দ্র সেন্টারে থাকে, বুঝছো? তো এইখানে এই উচ্চতাটা কি ধরলাম বাচ্চো? ধরো এই উচ্চতা ধরলাম আমরা h1, h1 উচ্চতায় তার ভর কেন্দ্র আছে। এখন সে এখান থেকে টুস করে সে দাঁড়ায় গেল, বুঝছো বুঝছো? কোনোভাবে সে এখান থেকে দাঁড়াইছে, আমরা এটাকে দাঁড় করাই দিই। তো আমরা একটু পেস্ট করি, পেস্ট হতে চলারে দেখি তাকে ঘোরানো যায় কিনা, ঘোরানোর কোনো অপশন আছে কিনা। রোটেট রোটেট রোটেট, এম করে দামছে হবে না। আচ্ছা থাক, তাহলে রোটেট করার দরকার নাই, Delete. ডিলিট। ও রোটেট 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 রোটেট, ওটা ছাড়া দিতে হলো। আবার করেন রোটেট, হ্যাঁ এই যে আমরা তাকে রোটেট করে ফেললাম। ওকে, আচ্ছা যদিও এখানে এই ব্যাপারটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে নেই, হ্যাঁ ওটাকে নিচে নিয়ে যাই। তো ও এখানে ছিল না রে, তারপর ও স্ট্রেট এখানে দাঁড়ায় গেছে। তাহলে ওর কি অবস্থানের পরিবর্তন হয়েছে? ওর তো অবস্থানের পরিবর্তন হয় নাই, মানে বুঝছো? ওর কি অবস্থানের পরিবর্তন হয়েছে? না, ও শোয়া ছিল, ও দাঁড়ায় গেছে। তাহলে এখানেও সে একটা কাজ করছে। এখানে যে তার স্মরণ করছে, তার তো জায়গার পরিবর্তন হয় না, তার স্মরণটা কেমনে বের করবো? এখানে দেখো, প্রথমে তার ভর কেন্দ্র কোন জায়গায় ছিল? এই জায়গায়। আর এখন ভর কেন্দ্র কোন জায়গায় চলে গেছে? এই যে সেন্টার, এইখানে না? তাহলে আমি যদি এখন এখান থেকে উচ্চতারা যদি ধরো h2 ধরি,
কত ধরি পাচ্ছ H2, তাহলে তার ভার কেন্দ্রের স্মরণ হয়েছে কত H সমান সমান H2 মাইনাস H1 না, জি স্যার জি স্যার তাহলে এটা কিন্তু তার এখন স্মরণ করছে, তাহলে তার এখন কৃত কাজটা কি হবে ডাব্লিউ সমান সমান mgh, বাট এই এইচটা এখন উচ্চতা না, এই এইচটা তার কি হচ্ছে ভারকেন্দ্রের স্মরণ, আগে ভারকেন্দ্র ছিল h1 উচ্চতায়, এখন ভারকেন্দ্র উঠে গেছে h2 উচ্চতায়, সুতরাং ভারকেন্দ্রের স্মরণ কতটুকু হয়েছে h2 মাইনাস h1, আর কৃত কাজটা কি হচ্ছে ডাব্লিউ সমান সমান mgh। আবার শুয়ে পড়ে এবার শুয়ে তাহলে ওই জায়গায় স্যার H3 হবে নাকি ওই জায়গায়? না হ্যাঁ যদি তখনও ভারকেন্দ্রের স্মরণ করবে বাট সেটা নেগেটিভ হবে, বুঝছো? আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তো একটা বস্তু এটা তো ধরো আমাদের ফাহিম ছিল এখানে ব্লক থাকতে পারে, অনেকগুলো ব্লককে আমরা তুলে দিতে পারি, তখন কৃত কাজটা কি আমরা ভরকেন্দ্র বের করে নিয়ে সেই ভরকেন্দ্রের পার্থক্য থেকে ভরকেন্দ্রের স্মরণ বের করব, আর ভরকেন্দ্রের স্মরণ থেকে কৃত কাজটা বের করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা এখন কি আপনারা কনসেপ্ট বুঝছেন? ডাব এম আমাদের জানা, জি আমাদের জানা, আমাদের শুধু কি দরকার এইচটা, আর এইচটা কিন্তু যেন তেন এইচ না, এইচটাকে ভরকেন্দ্রের স্মরণ থেকে বের করে নিতে হবে, আর ভরকেন্দ্র কোথায় থাকে অলওয়েজ তার ধরো এখানে সেন্টারে, এখানে হলো তার প্রস্থ যে আছে তার প্রস্থের অর্ধেক, এখানে কি হবে তার প্রস্থ যদি হয় ধরো 6 মিটার, তাহলে এখানে এইচ কত হবে 3, আর এখানে হবে লম্ব, এখানে তার লম্ব যদি হয় পাচ্ছ 10 মিটার বা ধরো 20 মিটার, 20 মিটার, তাহলে এইচ কত হবে 10 মিটার, তাহলে এইচ হবে 10 আর ওখানে কত 3, তাহলে তাদের স্মরণ কত হয়েছে 7, আর একটা মিটার দাও সেন্টিমিটার দাও যাই দাও, ব্যাপারটা কি বুঝছো? এবং অবশ্যই কৃত কাজ বের করার সময় কিন্তু সবকিছু মিটারে নিতে হবে, মানে আমার এইচটাকে কিসে নিতে হবে মিটারে, আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? ওকে এখন আসো, এখন আমরা দাঁড়াও বাচ্চো, আচ্ছা এখন চলো আমরা, আগেটা তো শুয়ে ছিল, শুয়ে থেকে আমরা দাঁড় করাই দিছি, হ্যাঁ তো শোয়া না না, এখন আমরা দেখো, এখন আমরা একটা ব্লকের উপরে আরেকটা ব্লক বসিয়ে একটা কাজ করব, হ্যাঁ খেয়াল করো আমরা একটা ব্লক নেই, সুন্দর নাদুস নদুস একটা ব্লক আমরা নেই, একটা নাদুস নদুস ব্লক, আচ্ছা 2D ব্লক, ওকে বুঝছো এটা একটা ধরো ব্লক, হ্যাঁ এখন এই ব্লকটাকে খেয়াল করো আমরা এখানে আরেকটা ব্লক নিচ্ছি, এর উপরে আমরা এর উপরে আরেকটা ব্লক নিচ্ছি, দুইটা ব্লক। আচ্ছা প্রথমে একটু এখানে আসো, প্রথমে একটু এখানে খেয়াল করে দেখো, আমার প্রথমে এই ব্লকটা যখন ছিল এর ভারকেন্দ্র এই জায়গায় ছিল না রে, সেন্টারে ছিল না এর ভারকেন্দ্র, এর মধ্যে তো কোনো কাজ হয় নাই, কারণ এর ভারকেন্দ্রে কোনো স্মরণ ঘটে নাই, কিন্তু কিছুক্ষণ পরে আমি কি করলাম আমার ব্লকটা আরেকটা ব্লক এনে এর উপর বসাইলাম, নিচে থেকে একটু এই ব্লকগুলো কিন্তু সবার তোমার বর্গাকৃতির, সুতরাং সবার উচ্চতা যে কথা প্রস্থ যে কথা সবই সেম, খেয়াল করো তো বাবুল লোক, এখানে যদি আমরা একটু আসি, এটার উচ্চতা যদি হয় এইচ, এটা উচ্চতা যদি হয় কি এইচ, তাহলে এটা কি হাফ এইচ না এতটুকু, এখন এইটার বর্গকেন্দ্র কি এই জায়গায় না, এই দুইটা এদের মধ্যে পার্থক্য কি, এদের মধ্যে পার্থক্য কি এইচ না, কি বললাম বুঝছো? তাহলে খেয়াল করো প্রথম ব্লকটা যখন ছিল ওখানে কোনো কাজ হয় না, কারণ ওখানে ভরকেন্দ্রের স্মরণ হয় নাই, পরে যখন আমি আরেকটা ব্লক তুললাম তাহলে এই ভারকেন্দ্র থেকে ওই ভারকেন্দ্র দূরত্ব কতটুকু হয়েছে এইচ, অর্থাৎ ভারকেন্দ্রের স্মরণ কতটুকু হয়েছে এইচ, ঠিক আছে? তাহলে প্রথমটাতে কৃত কাজ কি ছিল, W1 সমান সমান ছিল 0, mg এখানে ইনটু কি ছিল 0, কারণ উচ্চতা ছিল না কোনো 0, W2 পরের ব্লকটা যখন আমি তুলছি তখন কৃত কাজ কি হয়েছে mgh, এইচ পরিমাণ স্মরণ করছে। এখন ধর আমি আর একটা ব্লক বসাচ্ছি, হ্যাঁ আর একটা ব্লক, তাহলে এখানে আমার আরো একটা সরি তাহলে এখানে আরো একটা এইচ পরিমাণ উচ্চতা বাড়ছে না, অর্থাৎ এখন কি এখানে আরো একটা এইচ উচ্চতা বাড়ছে না, তখন ওইটার জন্য অর্থাৎ 3 নাম্বার ব্লকটার জন্য আমার কৃত কাজ কি হবে mg2h, আর আমি যদি আরো একটা ব্লক নিই হচ্ছে আরো একটা ব্লক যদি নেই, তাহলে এখন ওটার জন্য কৃত কাজ কি হবে পাচ্ছ, এখন আরো এইচ পরিমাণ উচ্চতায় আমরা উঠছি না, তাহলে W4 এর জন্য আমার কৃত কাজটা কি হবে mg3h, এটা কি তোমরা বুঝছো না কি বুঝো নাই? তোমাকে শুধু যদি 4 নাম্বার ব্লকটা তুলতে কৃত কাজ কি বলে, তাহলে W4, শুধু 4 নাম্বার ব্লকটাকে তোলার জন্য কৃত কাজ, শুধু 3 নাম্বার ব্লকটাকে তোলার জন্য কৃত কাজ, শুধু 2 নাম্বার ব্লকটাকে তোলার জন্য কৃত কাজ। এখন তোমাকে যদি বলে যে একসাথে 4টা ব্লককে তোলার জন্য কৃত কাজ কত হবে, তখন কি মোট সবগুলা যোগফল হবে না, ঠিক আছে? আচ্ছা প্রথমটা তো 0ই, তাহলে এখানে মোট কাজটা কত হবে বাচ্চারা, আমরা ধরো n সংখ্যক যদি হইতো, n সংখ্যক ব্লক যদি তুলতাম, সেটা ধরো 10টা 20টা 30টা হইতো, তখন আমরা mg
mg পাচ্ছ, খেয়াল করো তো nh কি হবে, এই 1 এর সময় এটা কি ছিল 0, 2 এর সময় কি হচ্ছে 1, 3 এর সময় কি হচ্ছে 2, তাহলে এক কম না রে, 4 এর সময় 3, তাহলে n minus 1 h। বুঝছো নাকি বুঝো নাই? এখন আমরা যদি সবগুলোকে যোগ করে দিই, মোট কৃত কাজটা কি হবে আমরা যদি বের করতে যাই, তাহলে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 ডট 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 প্লাস WN। বাচ্চো এখন আমি যদি এটা বসাই কি হচ্ছে এখানে MGH প্লাস, সরি প্রথমটা 0 হয়ে যায় তাই না রে, 0, তারপরে MGH প্লাস না MG2H প্লাস MG3H প্লাস ডট 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 MGN মাইনাস 1 ইন্টু H। এটা কি বুঝছো নাকি বুঝো নাই? এখন এখান থেকে তুমি যদি পাচ্ছ MG কমন নাও, MG কমন নাও, MGH কমন নাও, একবার MG না শুধু MGH কমন নাও, এটা তো বাদ। এখানে কি থাকতেছে 1, এখানে কি থাকতেছে 2, এখানে কি থাকতেছে 3 প্লাস ডট 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 n মাইনাস 1। এইটার আবার একটা সূত্রের মধ্যে পড়ে যায়, আমরা একটা ধারার সূত্র, সেই ধারার সূত্র থেকে কি পাই পাচ্ছ MGH n ইন্টু n মাইনাস 1/2, এটা ধারার সূত্র থেকে আমরা এটা পাই মুখস্থ, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কৃত কাজ কি হয়ে পাচ্ছ W, যেখানে n সমান সমান কি ব্লক সংখ্যা, ব্লক সংখ্যা। তো তোমাকে যদি বলে 10টি ব্লক তোলার জন্য কৃত কাজ কি হবে, ঠিক আছে? অবশ্যই ব্লকের উচ্চতা জানা লাগবে, h হলো ব্লকের উচ্চতা, m হলো ব্লকের ভর, ঠিক আছে? আচ্ছা এখানে কিন্তু m দ্বারা পাচ্ছ, এখানে কি আমি একটা ব্লকের কৃত কাজ বের করতেছি না সবগুলা ব্লকের, সবগুলো তা তুমি কি একটা ব্লকের ভর বের করলে হবে নাকি সবগুলা ব্লকের? সবগুলো ব্লকের ভর যোগ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলা ব্লকের আমরা কি করব, ভর ভর যোগ করে দিব, বুঝছো? আচ্ছা সবগুলা ব্লকের ভর যোগ করবো না, সরি, কারণ এখানে তো আমাদের n এর মধ্যে হিসাবটা আছেই, n দ্বারা তো গুণই হচ্ছে, যদি 10টা ব্লক হয় তাহলে কি 10m অলরেডি হয়ে যাবে না? তো এখানে একটা ব্লকেরই মানে ওই ব্লকের ওজন, এখানে কি হবে একটি ব্লকের ভর, একটি ব্লকের উচ্চতা, ওকে? আর n হচ্ছে ব্লক সংখ্যা। বাট আগেরটাতে আসো, এই কাজটাই যদি এখন অনেকগুলা ব্লক শুয়ে আছে and সবগুলা ব্লককে তুলে যখন তুমি কৃত কাজ বের করতে যাবা, এই জায়গায় m এর মধ্যে কিন্তু সবগুলা ব্লকের যোগফল দিয়ে মোট এটার ভর বের করতে হবে, কারণ এই পুরোটা তুমি তুলতেছো, আর এখানে তো n নাই যে n দিয়ে গুণ করে তুমি মোট ভরটা পেয়ে গেছো। তাহলে এখানে কিন্তু সবগুলা ব্লকের যোগফল থেকে তুমি কি পাবা, ভর। আর এখানে এইচটা কিন্তু বরকেন্দ্রের সরণ, আর এখানে এইচটা কি, এখানেও বরকেন্দ্রের সরণ, বাট আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি যখন একটার পর একটা ব্লক আমরা সাজাইতে যাই। আগে থেকে সাজানো থাকলে পারে মোট ভর যোগ করতে হবে না। হ্যাঁ, এখন আগে থেকে সাজাতে গেলে তো ওরা বলবে শোয়া থেকে তুলতেছো, আগে থেকে সাজানো থাকলে, বুঝছো? বা তোমাকে বলতে পারে যে মাটির মধ্যে সবগুলা ব্লক করে একটার পর একটা সাজাইছো, সাজাই সেটাকে খাড়া করে দিছো, ঠিক আছে? তো এটাও বলতে পারে, অথবা এটাও বলতে পারে যে একটার উপর একটা ব্লক তুলতেছো। আগেরটা কি ছিল বাচ্চো, একবারে এক সিরিয়ালে সাজাইছো তারপর সেটাকে তুলে দিছো, অর্থাৎ তুলার শায়িত অবস্থা থেকে দাঁড় করানো হইলে এটা, আর একটা ব্লকের উপর একটা ব্লক তুললে এটা। আমি যদি একটা ব্লকের উপর একটা করে তুলে সাজাইতে পারি, তখন তো ওই যে এটা উপরে তুললে তো এটা, বুঝছো? আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তো এটা হচ্ছে ব্লকের ক্ষেত্রে কৃত কাজ। এখন আমরা দেখবো বাচ্চারা, এখন আমরা দেখবো কি আমাদের পরে পড়াই, ঠিক আছে? এই কাজ শক্তি উপপাদ্য পরে পড়াই, আমরা এখন কুয়ার ম্যাটটা করে ফেলি। কুয়া সহজ কুয়া পড়বো, হ্যাঁ। তো কুয়ার ক্ষেত্রে আমরা চলো দেখি, কুয়ার ম্যাথ অনেক সহজ, কুয়ার ম্যাথ অনেক সহজ, কুয়ার ম্যাথ সহজ, হ্যাঁ। আপনারা কালকে করে আসবেন, যদি মনে হয় যে আপনাদের কাছে কঠিন লাগছে তারপর আমাকে বলেন, হ্যাঁ। বাবুন ওটার ক্ষেত্রে অন্য কনসেপ্ট, তো এটা পরে কালকে করাবো না, আজকে সব শেষ করা যাবে না। আমরা এখন বাচ্চো কুয়া করি, চলো কুয়া করি বাচ্চো, এটা পরে আলোচনা করি। কুয়ার ম্যাথ, হ্যাঁ মনেরা, ধরো এটা একটা কুয়া, ঠিক আছে? আমরা তো জানি যে একটা কুয়ার মধ্যে বাচ্চো এটা হলো তার কুয়ার মুখ। কুয়া কিন্তু সিলিন্ডার আকৃতি থাকে, কুয়া কেমন সিলিন্ডার আকৃতি থাকে বাচ্চো। ধরো এটার উচ্চতাটাকে আমরা ধরলাম হচ্ছে h, এটার উচ্চতাটাকে আমরা কি ধরলাম রে, h। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট তো আছেই, এটা উচ্চতাটা কি ধরলাম বাচ্চারা আমরা, সরি এটা কি আমরা কি ধরলাম বাচ্চো, h। এটা উচ্চতাটা কি h সমান সমান, এখানে আসলে এটা উচ্চতা না, এখানে আমরা এটা ধরলাম গভীরতা হচ্ছে কত, এখানে 12। আমি কিন্তু এটা গভীরতা বলতেছি কত, 12 আমরা ধরে নিলাম, হ্যাঁ।
কুয়াটা পূর্ণ আছে একবারে, পানি দিয়ে কি আছে রে? পূর্ণ। পূর্ণ আছে। পানি দিয়ে কি আছে? পূর্ণ আছে। পূর্ণ আছে, ভরা 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 ভরা। পূর্ণ আছে। মাছ নাই? তাহলে বাচ্চা এখানে আমাদের না কুয়াতে কোনো মাছ নেই, তো এখানে আমাকে বলবে কি জানো? কৃতকাজ। জি স্যার। কৃতকাজ বের করতে বলতে পারে পাম্পের ক্ষমতা বা পাম্পের শক্তি বের করতে, কত পাম্পের কত ওয়াটের, হ্যাঁ, আর কর্মদক্ষতা বের করতে বলতে পারে। তো পাম্পের ক্ষমতা বের করতে বলতে পারে, তোমার হচ্ছে কৃতকাজ বের করতে বলতে পারে। আমরা প্রথমে কৃতকাজ নিয়ে আলোচনা করি, বাকিগুলো পরে দুধবাত। আচ্ছা, ওর কৃতকাজ সমান সমান কি হবে? এম জি এইচ। আমাকে এই এইচটা বের করতে হবে। এখন এই এইচটা কিন্তু ভরকেন্দ্রের সরণ, এই এইচটাই গভীরতা না। তোমাকে দেওয়া আছে গভীরতা 12, বাস তুমি গ্যাসাং করে গভীরতা এই এইচের জায়গায় 12 বসাই দিবা, হবে না কিন্তু। তো এখানে কয়েকটা প্যাচ আমি তোমাদেরকে বলে দিই, দেখো। ওরা বলবে কি যে কুয়াটা কানায় কানায় পূর্ণ আছে এবং অর্ধেক ফাঁকা করতে হবে। কতটুকু ফাঁকা করতে হবে? অর্ধেক। অর্ধেক ফাঁকা করতে হবে, ঠিক আছে? অর্ধেক ফাঁকা করতে কৃতকাজের পরিমাণ কত হবে? তাহলে আমরা ফাঁকা করবো কতটুকু বলা পান? আমরা অর্ধেক পরিমাণ ফাঁকা করব, অর্ধেক পরিমাণ ফাঁকা করব, ঠিক আছে? তাহলে এখানে আমাকে দুইটা জিনিস বের করা জানতে হবে। কয়টা জিনিস? দুইটা। দুইটা। এক হলো এই এম বের করা জানতে হবে, আর এক হলো এই এইচ বের করা জানতে হবে। হুম। কারণ ওরা পানির ভর দিয়ে দিবে না। ভাবুন, আমরা তো এই এতটুকু, এই দেখো যে অর্ধেক পরিমাণ ফাঁকা করব না, তাহলে অর্ধেক পরিমাণ পানি এখান থেকে ফেলে দিব না। তো অর্ধেক পরিমাণ পানি ফেলতে কৃতকাজ কতটুকু হবে? যেন আমার ভর প্রয়োজন না, কার ভর প্রয়োজন? পানির ভর প্রয়োজন। তাহলে অর্ধেক পরিমাণ পানির ভর কিভাবে বের করব? আমরা রো ঘনত্ব সমান সমান কি জানি? এম বাই ভি। পানির ঘনত্ব হলো মুখস্থ বাচ্চারা 1000। পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম মিটার মাইনাস 3। বেটা, বাচ্চা লোক, ঘনত্ব সমান সমান আমরা কি জানি? এমন এম বাই বি। এম সমান সমান কি বাচ্চারা? রো ভি। হ্যাঁ। এম সমান সমান কি? রো ভি। রো ভি। এই এম আমরা বের করব। এন্ড ভি কি বাচ্চা? আয়তন না? হুম। এখন এটা সিলিন্ডার আকৃতির। সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ বা পাই আর স্কয়ার এল। আর অন্যান্য ক্ষেত্রে ধরো একটা যদি এরকম চৌবাচ্চা হয় চার কোণাওয়ালা, মানে তখন কি হবে? চৌবাচ্চার ক্ষেত্রে যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি থাকে তখন সেক্ষেত্রে আয়তন কি হবে? এ বি এ ইন্টু বি ইন্টু সি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে ভি হলো আমাকে আয়তন বের করতে হবে। কতটুকু অংশের আয়তন? যতটুকু অংশের পানি আমি ফেলে দিচ্ছি, বুঝছো? তাহলে এখানে এটা তো সিলিন্ডার আকৃতির, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ভি এর পরিবর্তে ইউজ করবো ছাড়া, ভি এর পরিবর্তে ইউজ করবো পাই আর স্কয়ার এল। আর এই এল হলো যতটুকু অংশের পানি আমি ফেলতেছি, যতটুকু অংশের পানি আমি ফেলতেছি সেটা কি হবে আমার? এল। তাহলে অর্ধেক পরিমাণ পানি ফেলতেছি, এই জন্য আমার অর্ধেকটা কি হবে? এল। পুরাটার পানি যদি আমাকে ফাঁকা করতে বলতো তাহলে পুরাটা কি হতো? এল। বুঝছো? আচ্ছা, তাহলে এল কি বুঝছো? আর হলো আমার কুয়ার ব্যাসার্ধ, আর কি কুয়ার ব্যাসার্ধ, এটা ওরা দিয়ে দিবে। পায়ের মান জানা আছে, রো ঘনত্ব জানা আছে পানি, তুমি কি আমাকে এম বের করে দিতে পারবা না? তাহলে পানির ভরটা তুমি পেয়ে গেলা, অর্থাৎ একটা জিনিস তুমি পেয়ে গেলা। জি তোমার মুখস্থ। এখন আসো লাস্ট যেটা বাকি থাকে সেটা হচ্ছে কি? এইচ। এইচ সমান সমান কি? এইচ সমান সমান হচ্ছে পাচ্ছো পানির আদি স্তর, ইনিশিয়াল লেয়ার প্লাস ফাইনাল লেয়ার। আদি স্তর প্লাস শেষ স্তর, ভাগ হচ্ছে কত? 2। অলওয়েজ এই স্তরটাকে, এই এইচকে বলা হয় গড় সরণ। এইচকে কি বলা হয়? গড় সরণ, বা তুমি এটাকে ভরকেন্দ্রের সরণ বলতে পারো। তবে এখানে আমরা বইয়ে বেশিরভাগ সময় এটাকে কি বলি? গড় সরণ, ঠিক আছে? তখন লোক খেয়াল করে দেখো তো, আমার এই আদি স্তরটা কোথায় ছিল? টপে ছিল না? তো টপে মানে কি? 0। তখন আমার H1 আদি স্তর কত? 0। এখান থেকে সে কতটুকু নিচে নামবে? অর্ধেক না? তার মানে এই এখান থেকে এই স্তরটাকে ভাবুন 12, টোটাল ছিল 12, তাহলে অর্ধেক কত হবে? 6। তাহলে এতটুকু কত? 6, অর্থাৎ H2 কত? 6। তাহলে প্রথম আদি স্তর কত? এখানে আদি স্তর হলো 0, আর পরবর্তী স্তর কত? 6 ভাগ কত? 2, ঠিক আছে? তাহলে আমাদের H এর মান কত? 3। আমরা আদি স্তর কোনটা? আমরা কিন্তু অলওয়েজ টপ থেকে কাউন্ট করব। আদি স্তর হচ্ছে এটা, আর শেষ স্তর কোনটা? এটা পানির। তাহলে দুইটা যোগফল ভাগ 2 দিয়ে আমরা কি বের করব? গড় সরণ। তাহলে আমি এইচ জানি, আমি এইচ জানি, আমি এম জানি, আমি জি জানি। আমি কি এখন তোমার হচ্ছে কি কৃতকাজ বের করতে পারবো না? বুঝছো কি? বলো, একটা প্রশ্ন বলো। স্যার, এই যে কুয়াটাতে না অর্ধেক পানি আগে থেকে ফালানো আছে, বাকি অর্ধেক ফালাতে হবে, নিচের অর্ধেক, তখন আমাদের এই এইচটা কিভাবে বের করব? চলো এখন আমরা আর একটা ম্যাথ করি। খোলা পান ধরো, আর একটা আমরা দেখতেছি। হ্যাঁ, ওই যে এটা অর্ধেক নম্বর ছাড়া তো বোনেরা এখানে এখন আমার কি আছে? এখন ধরো আমরা পুরাটা 12ই ধরলাম, ঠিক আছে? 12 ধরো, আমাদের হিসাব সহজ হয়। 12 ধরলাম।
আচ্ছা এখন না ওরা 2/3 পানি আছে, হ্যাঁ কতটুকু পানি আছে? 2/3 পানি আছে, এখন কিন্তু পানি ভরা না, কতটুকু অংশ আছে পানি? 2/3। ধরো 2/3 পানি আছে, জি স্যার 2/3 পানি আছে, ঠিক আছে। জি স্যার আচ্ছা তো 2/3 যদি পানি থাকে আমরা এটাকে বলতেছি হলো সমস্যা নেই উল্টাই থাক আমার দেখার সুবিধার্থে উল্টা থাক উড়ে না স্যার মানে হইতেই হবে তোরা হইতেই হবে সাড়ে 10 মনে হইতে হবে বলুন দেখো, তাহলে এটাকে আমরা কি ধরছি? এই তৃতীয়াংশ এটা হলো 2/3, 2/3, জি স্যার 2/3 পানি আছে। এখন বলছে আমাকে যে সম্পূর্ণ ফাঁকা করতে কৃত কাজ কত হবে। তো এখন আমাকে কি বলছে যে সম্পূর্ণ ফাঁকা করতে, সম্পূর্ণ ফাঁকা করতে ফাঁকা করতে বা খালি করতে কৃত কাজ, কৃত কাজ, সম্পূর্ণ ফাঁকা করতে কৃত কাজ। জি স্যার তার মানে পাচ্ছ, খেয়াল করো এখন আমরা এখানে আমরা তো ডাব্লিউ সমান সমান কি জানি? এম জি এইচ। আমাকে দুইটা জিনিস বের করতে হয়, এম আর একটা কি জি এইচ। এইচ তাহলে আমরা এমটাকে প্রথমে বের করি। এম বাচ্চ সূত্র কি পাইছি আমরা? রো আর হলো ভি। এই ক্ষেত্রে এটা তো সিলিন্ডার, এই ক্ষেত্রে সূত্র কি হবে? রো পাই আর স্কয়ার এল। জি স্যার বাচ্চ এখানে এল কোনটা? যতটুকু অংশের মধ্যে পানি আছে, কতটুকু অংশের মধ্যে পানি আছে? এই এতটুকু অংশ 1/3 এতটুকু অংশের মধ্যে পানি আছে, তাহলে এটা কি হবে? এল। আপনারা কি এটা বুঝছেন নাকি? ওই যে 2/3 মধ্যে পানি আছে, যতটুকু অংশের মধ্যে পানি আছে সেটা কি? এল। তাহলে এইখানে আমরা এল এর উচ্চতা কি পাইছি? এখান থেকে এই পর্যন্ত এটা পুরাটাই কি হবে? এল, কারণ এটার মধ্যে পানি আছে। যতটুকু অংশের মধ্যে পানি আছে সেটাই কি হবে? এল। বা যতটুকু অংশ ফাঁকা সরি মানে যতটুকু অংশ ফাঁকা করতে হবে সেটা কি? এল। আমরা কি বুঝলাম? এখানে পানি নাই, সুতরাং এটা কিন্তু আমার এল এর মধ্যে কাউন্ট হবে না। তো হ্যাঁ, আর ব্যাসার্ধ ধরো দেওয়া আছে হলো 4। ব্যাসার্ধ কত দেওয়া আছে? 4। তুমি কি এম বের করতে পারবা না? তখন আসলে এইচ বের করার পালা। এইচ কে যে আমরা বের করতে যাব, এইচ সমান সমান কি? আদি স্তর কতটুকু উচ্চতায় আছে? আদি স্তর এতটুকু H1, এটা হলো আদি স্তর। তাহলে এটা যদি বাচ্চো খেয়াল করো, তুমি যদি 2/3 বের করো, 2/3 মানে কি জানো? 2/3 মানে হচ্ছে এটা হলো 1/3। 1/3 মানে কিন্তু এখান থেকে এই পর্যন্ত হলো 4। জি স্যার 1/3 মানে কি? 12 কে 1/3 দ্বারা করো, 12 ইন্টু 1/3 কত হয় বাচ্চো? 4। তাহলে এটা কত হয়? 4। আর এটা হচ্ছে 8 তাহলে এটা কত হয়? টোটালটা 8। আচ্ছা, এখন আমার লেয়ারটা পরবর্তীতে কোথায় চলে আসবে? একবারে 8 নিচে 12তেই চলে আসবে একবারে। তার মানে এখানে আদি স্তরটা হলো 4 আর শেষ স্তরটা হলো কত? 12 ভাগ কত? 2। তাহলে এখানে এইচ এর মান কত হচ্ছে? 8। বুঝছো? তাহলে আমি এইচ এর মান জানি, এম এর মান জানি, আমি কি ডাব্লিউ বের করতে পারবো না? পারবো কি না? আচ্ছা, এটা ছিল সিম্পল টাইপের ম্যাথ। এখন আমরা একটু ভেজাল টাইপের ম্যাথের মধ্যে প্রবেশ করি। জি স্যার দেখো আমরা সিম্পল টাইপের ম্যাথগুলো কি বুঝলাম? জি স্যার আচ্ছা বাবুন, ওটা ছিল হলো এগুলা সব সিলিন্ডার টাইপের, এই জন্য কিন্তু আয়তনটার মধ্যে পাই আর স্কয়ার এল। এটা যদি তোমার অন্য যে কোনো টাইপের হয় আমাদের কুয়াটা, তখন কিন্তু সেই অনুযায়ী আয়তন বসাতে হবে, জি স্যার ঠিক আছে? আর আমাদের আচ্ছা, পরেই আসে তো ধরো আরেকটা চৌবাচ্চা টাইপের আমরা জানি, হ্যাঁ চৌবাচ্চা টাইপের নিলাম। এটা কিন্তু সিলিন্ডার টাইপের না, এটা কি টাইপের? সিলিন্ডার টাইপের, চৌবাচ্চা টাইপের, যেটার মধ্যে তোমার ধরো দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য হলো 12, এটা প্রস্থ, প্রস্থ হলো ধরো 10, আর গভীরতা, গভীরতা হলো 16। গভীরতা কত কি? 16। গভীরতা হচ্ছে 16। এখন তোমাকে এই চৌবাচ্চার ক্ষেত্রে বলছে যে এটার অর্ধেক পরিমাণ, এটা পুরো পানি দিয়ে পূর্ণ আছে, মানে অর্ধেক পরিমাণ ফাঁকা করতে হবে। পানি দিয়ে কি আছে? পূর্ণ। আমাকে অর্ধেক পরিমাণ ফাঁকা করতে হবে। কৃত কাজ কত হবে? কৃত কাজ কত হবে? শুধুমাত্র এই জায়গায় বাবুন এখানেও এম বের করতে হবে, হুম কারণ আমরা তো সূত্র মধ্যে কি জানি? এম জি এইচ। তো এখানে এম সমান সমান কি হবে? ছাড়া আমরা তো জানি যে রো ভি। পি বাবুন লোক আমাকে অর্ধেক পরিমাণ ফাঁকা করতে হবে না? জি স্যার তাহলে এই অর্ধেকের মধ্যে যতটুকু পানি আছে সেটার ভরটাই তো আমাকে বের করতে হবে। জি, স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখো তো খেয়াল করো, আমি যদি অর্ধেক পরিমাণ ফাঁকা করতে যাই, এটার দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হবে? না। প্রস্থের কি কোনো পরিবর্তন হবে? না। গভীরতার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ গভীরতা কতটুকু হচ্ছে? অর্ধেকটা। তাহলে আমরা যখন আয়তন বের করব, রো ইন্টু দৈর্ঘ্য যত থাকবে, দৈর্ঘ্য কত? 12, ঠিক আছে। প্রস্থ কত? 10, ঠিক আছে। বাট গভীরতা কত হয়ে যাবে? অর্ধেক, মানে কারণ অর্ধেক হ্যাঁ 8 হয়ে যাবে। বাবুন গভীরতা কি হবে? অর্ধেক হবে না, কারণ আমরা এখানে অর্ধেকের পানি ফাঁকা করব। তুমি যতটুকু অংশের পানি ফাঁকা করবা ততটুকু অংশের মানে ততটুকু মান বসাবা। ব্যাপারটা কি বুঝছো? কারণ এই জায়গায় দৈর্ঘ্য প্রস্থের পরিবর্তন হয় না, শুধু গভীরতারই পরিবর্তন হয়। তাহলে এম সমান সমান এটা বের করতে পারবা না। আচ্ছা, এইচ সমান সমান কি হবে? এইচ সমান সমান আদি স্তর কত ছিল? একবারে টপে 0।
ফাঁকা করছে কতটুকু, টোটালটা যদি 16 হয় বাচ্চো, আট। তাহলে এটা কি 8 না? এটা হলো 8, তাহলে 8 ভাগ কত 2, তাহলে এর মান কত 4। চার। তুমি গড় সরণ জানো, এম জানো, আবার জি এর মান জানো, হ্যাঁ, তুমি কি এটা এখন সহজ এম জি এস বের করতে পারবা না? জি স্যার। আচ্ছা, তারপরে দেখুন সহজ। এখন আসো তাহলে আমরা একটু কঠিনের মধ্যে যাই। এরপরেও এরপরেই তো হচ্ছে খেলা, আগে এখনকারই তো খেলা শুরু হবে রে। 12টা বেজে গেছে। ক্ষমতা কার্যক্ষমতা। এই যে খেলা শুরু বারো হবে, ছেড়ে দেন, তুই কর। লাগা তুই। বাচ্চা লোক দেখো, এটাই কঠিন অংশটাকে বুঝে যাও। তো এই অংশটার মধ্যে মনারা, এখানে ধরো আমরা এটার অর্ধেক পরিমাণ ফাঁকা করব, হ্যাঁ। বাকি কতটুকু ফাঁকা করব? নিচের অর্ধেক। পানি একবারে ভরপুরই আছে, পানি কি আছে বাচ্চো? বারবার। ভরপুর আছে, হ্যাঁ পানি ভরপুর। ফাঁকা করতে হবে কতটুকু? অর্ধেক পরিমাণ, ওকে। ওদিকে স্যার সারা সারা ইও আছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পুকুর, একবারে তোমার কুয়া ভরা আছে পানি দিয়ে, ওকে। তো মনেরা আমরা চাচ্ছি কি বলো তো দেখি, অর্ধেক। আমরা চাচ্ছি এটার কত দেওয়া আছে, এটা ধরো তোমার দেওয়া আছে হলো, এটা পুরা কুয়া দেওয়া আছে হলো কত মিটার? 18 মিটার। আচ্ছা ঠিক আছে, এটা কুয়াটা হলো কত মিটারের? 18 মিটারের। কুয়াটা হলো কত মিটার? 18 মিটার। হুম, এখন এই পর্যন্ত হলো বাচ্চা অর্ধেক, এই পর্যন্ত হলো কি অর্ধেক, 9, ঠিক আছে। এখন আমাকে বলছে যে অর্ধেক পরিমাণ একটা পাম দেওয়া আছে, এখানে দুইটা জিনিস বের করতে বলতে পারে ওরা, টাইমও বের করতে বলতে পারে, আবার ক্ষমতাও বের করতে বলতে পারে। তোমাদেরকে এর আগে একটু জানাই নেই, আমরা পি সমান সমান মানে ক্ষমতা সমান সমান বের করি হচ্ছে ডাব্লিউ বাই টি, ডাব্লিউ মানে হচ্ছে এমজিএইচ বাই টি। অর্থাৎ একটা পাম্পের ক্ষমতা কতটুকু সেটা কি হবে, আমরা কৃত কাজকে টি দ্বারা ভাগ করলে কি পেয়ে যাব? ক্ষমতা পেয়ে যাব, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আবার আমরা আরেকটা সূত্র জানি, ইটা সমান সমান জানি হচ্ছে পি প্রাইম বাই পি ইন্টু 100। এখানে পি প্রাইমটা হচ্ছে কি বাচ্চারা, আমি তোমাদেরকে যদি ইয়ার ভাষায় বলি, বইয়ের ভাষায়, তাহলে এটা হচ্ছে পি প্রাইম হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা, আর এটা হলো পি হলো প্রদত্ত কার্যকর ক্ষমতা। কিন্তু আমরা ইংলিশে যদি বলি, অলওয়েজ মনে রাখবা, তুমি কর্মদক্ষতা বের করার সময় অলওয়েজ উপরে হবে আউটপুট আর নিচে হবে ইনপুট, ঠিক আছে। ধর তুমি একটা বস্তুর মধ্যে 10 লিটার তেল দিছো, কিন্তু তুমি 10 লিটার তেলের মধ্যে 2 লিটার তেল নষ্ট হয়েছে, আর 8 লিটার তেল তুমি আউটপুট হিসেবে মানে কাজ করতে পারছো। তাহলে এখানে আউটপুট কত? 8, আর ইনপুট দিছিল কত? 10। তাহলে 8 ভাগ 10 হবে তার কর্মক্ষমতা, বুঝছো? বা তার কাজ করতে পারার ক্ষমতা হলো 500 জুল, সে কাজ করতে পারে 400 জুল। তাহলে আউটপুট যেটা, সেটাকে তার ইনপুট মানে তার মূল শক্তি যেটা, সেটা দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো? কর্মদক্ষতা। এবং সেটাকে 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়, 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয় না, পয়েন্ট হয়। আপনারা কি বুঝছেন? আচ্ছা, তো আমরা এই আউটপুটটাকে পি প্রাইম, যেহেতু এখানে ক্ষমতা, আর ওটাকে পি দ্বারা প্রকাশ করি। এখন ধরেন এক্ষেত্রে তারা এই যে দুইটা জিনিস বের করতে পারে, হয় টাইম বের করতে বলবে, না হয় পাওয়ার বের করতে বলবে। আগের ম্যাথগুলোর মধ্যে আসেন, আগের ম্যাথগুলোতে যদি বলতো যে এই অর্ধেক পরিমাণ কুয়া 1 ঘন্টায় 1 আওয়ারে ফাঁকা করতে কত কত ওয়াটের বা তো কত ক্ষমতার পাম্প প্রয়োজন, তাহলে আমার ওয়ার মানে এটা কিন্তু অবশ্যই সেকেন্ডে নিতে হবে, টাইম দেওয়া আছে, টাইম দেওয়া আছে 3600 সেকেন্ড। আমরা কৃত কাজ বের করে ফেলছি, ডাব্লিউ বের করে ফেলছি, তাহলে আমাদের ক্ষমতা কি হইতে পারছে না, পাওয়ার কি হইতো? ডাব্লিউ বাই টি। কাজকে টাইম দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যেতাম? ক্ষমতা পেয়ে যেতাম। এটা কি তোমরা বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, এখন আসো এখানে, এখানে ওরা বলতে পারে যে এইখানের ব্যাপারটাই হলো মজার একটা ব্যাপার, একটা নাদুস নদুস ব্যাপার। দেখেন, এই প্রথম অর্ধেক ফাঁকা করতে এইটাই করেন, উল্টাই দেন, উল্টাই দেন। প্রথম অর্ধেক ফাঁকা করতে পারছো, কি প্রশ্ন করছে? প্রথম অর্ধেক ফাঁকা করতে যে ক্ষমতার মানে 1 ঘন্টায়, এখানে অবশ্যই এরা হয় টাইম দিয়ে দিবে ক্ষমতা বের করার সময়, ক্ষমতার সময় বের করতে গেলে হয় টাইম দিয়ে দিবে অথবা ক্ষমতা দিয়ে দিবে, একটা দিয়ে দিবে একটা বের করতে বলবে। তো তারা বলবে যে 1 ঘন্টায় 1 আওয়ারে প্রথম অর্ধেক ফাঁকা করতে যত ওয়াটের পাম্প লাগবে, দ্বিতীয় অর্ধেক ফাঁকা করতে কি একই ওয়াটের পাম্প লাগবে কি না? সময় 1 আওয়ার, দুইটার জন্যই 1 আওয়ার, ঠিক আছে। তাহলে সময় 1 আওয়ারই দেওয়া আছে, এটার জন্য আমার যতটুকু ক্ষমতা দরকার, এটার জন্য কি এটাকে P1 ধরলাম, এটাকে P2 ধরলাম। এই দ্বিতীয় অর্ধেক ফাঁকা করতেও কি সেম পরিমাণ
তোমার ক্ষমতার পাম্প দরকার কিনা, অথবা same ঠিক আছে? সময় লাগবে কিনা। স্বাভাবিকভাবেই তোমাকে হ্যাঁ ওরা যদি তোমার সময় দিয়ে দিছে সুতরাং ক্ষমতা বের করতে বলবে, জি, স্যার। অথবা ওরা যদি ক্ষমতা মানে ইয়া দিত, পাম্প দিয়ে দিত যে 5 কিলো ওয়াটের হ্যাঁ। একটা পাম্প দিয়ে দুইটাকে ফাঁকা করতে, মানে প্রথম অর্ধেক ফাঁকা করতে যে সময় লাগে দ্বিতীয় অর্ধেক ফাঁকা করতে কি একই সময় লাগতো কিনা। অর্থাৎ ওরা পাম্প দিয়ে দিলে, ক্ষমতা দিয়ে দিলে টাইম বের করতে বলবে, টাইম দিয়ে দিলে ক্ষমতা বের করতে বলবে। এবং এখানে এই জিনিসটা খুব কমন যে প্রথম অর্ধেক ফাঁকা করতে যে পরিমাণ সময় লাগে দ্বিতীয় অর্ধেক ফাঁকা করতে সেই পরিমাণ সময় লাগে কিনা, অথবা প্রথম অর্ধেক 1 ঘন্টায় প্রথম অর্ধেক ফাঁকা করতে যত ওয়াটের মেশিন মানে পাম্প দরকার দ্বিতীয় অর্ধেক ফাঁকা করতে একই পরিমাণ বা একই ওয়াটের পাম্প দরকার কি না। সহজ উত্তর হলো না। প্রথম অর্ধেক ফাঁকা করতে কম ওয়াটের পাম্প হলে হবে 1 ঘন্টায়, কিন্তু দ্বিতীয় ওয়াটের মানে দ্বিতীয় অংশ অর্থাৎ পরের অংশটা ফাঁকা করতে হ্যাঁ এটা গভীরতা বেশি যে, তো এখানে আমার বেশি ক্ষমতার পাম্প দরকার। আর সময়ের ক্ষেত্রেও নিচেরটা সময় বেশি লাগবে, যদি পাম্পের ক্ষমতা সেম হয় তাহলে নিচেরটা সময় বেশি লাগবে। আর যদি বলে যে 1 ঘন্টায় দুইটার মধ্যে কোনটাতে ক্ষমতা বেশি লাগবে তাহলে অবশ্যই নিচেরটাতে ক্ষমতা বেশি লাগবে, কারণ এখানে গভীরতা বেশি। সব কিছু সেম থাকবে। তোমাকে প্রথমে কি বের করতে হবে? প্রথমটার জন্য প্রথমে তুমি WmgH বের করবা, mgh বের করে তুমি এখান থেকে পাওয়ার P1 বের করবা, কারণ টাইম দিয়ে দিছে W/T1 দিয়ে তুমি P1 বের করে ফেলবা। এখন আসো দ্বিতীয়টার মধ্যে প্রথমটার মধ্যে অর্ধেকে পানি যতটুকু আছে দ্বিতীয় অর্ধেকেও পানি ততটুকুই আছে, অর্থাৎ m এর মানটা সেম। পার্থক্য হবে g এর h এর মানের মধ্যে। প্রথমটার মধ্যে খেয়াল করে দেখো h কত হয়, h সমান 0 প্লাস 9/2 মানে হচ্ছে 4.5, বুঝছো? কিন্তু দ্বিতীয় অর্ধেকের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় অর্ধেকের ক্ষেত্রে মানে আমরা যখন P2 বের করতে যাব তখন তো T1 মানে টাইম তো T আছে, এটা তো T1 আর T2 দেওয়া দরকার নাই, টাইম কি আছে T আছে। And দ্বিতীয় অর্ধেকের ক্ষেত্রে অবশ্যই এটা W1 হবে, এটা W2 হবে। দ্বিতীয় অর্ধেকের ক্ষেত্রে বাচ্চারা h এর মানটা খেয়াল করে দেখো, h কি হবে, এর আদি স্তরটা তাহলে এখন কই চলে আসছে, আদি স্তরে এই জায়গায় আসছে। এখন চলে আসছে কোথায়, প্রথমে এখানে আর আরেকটা কি এখানে, অর্থাৎ শেষে। তাহলে এখানে কত 9 না, জি স্যার। আর এখানে কত, আচ্ছা একটু এই মানটা না নিয়ে একটু সহজ মান নিলে সহজ হয়, 16 ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে বাচ্চা কত এখানে আছে 8, আর এখানে কত 16, আর এখানে আমরা একটু ঠিক করে দিই, এটা হচ্ছে 8, তাহলে কত হচ্ছে এটা 4। তাহলে এখানে কত হচ্ছে রে, এখানে আছে 8 প্লাস 16/2 সমান কত 12। দেখো এখানে h এর মানটাতেই শুধু চেঞ্জ হয়ে যায়, m এর মানটা এখানেও m এর মান যা থাকবে এখানেও m এর মান তাই থাকবে, চেঞ্জটা হয়েছে কোথায়, শুধু h এর মধ্যে। যেহেতু এটার h আর এটা h পার্থক্য হয়ে যায় সুতরাং W তে পার্থক্য হয়ে যাবে, আর W তে পার্থক্য হয়ে গেলে অবশ্যই কি হয়ে যাবে, ক্ষমতা ভিন্ন ভিন্ন লাগবে, টাইম তো সেম। এটা W1 এর সাথে এটা W2 কি অনেক বেশি হবে না? দেখো কত গুণ বেশি হবে, 3 গুণ বেশি, 2 গুণ বেশি, ঠিক আছে। তাহলে স্যার এটাকে তাহলে অবশ্যই এটার ক্ষমতা কি হবে, বেশি হবে। তাহলে বলতে সেম ভাবে যদি ওরা উল্টা কাজটা করতো, ওরা ধরো তোমাকে ক্ষমতা দিয়ে দিছে টি বের করতে হবে। 5 কিলো ওয়াট, ওরা ক্ষমতা দিলে আমরা কিন্তু ওয়াট বের করে নিব, কি বের করে নিব, ওয়াট। কিলো ওয়াট থেকে ওয়াট তো বুঝো 1000 দ্বিগুণ করতে হয়, বা 500 ধরো বা 50 হার্জ যদি দিয়ে দেয়, 50 হার্জ, সরি হার্জ না তো হর্স পাওয়ার, তোমাদের ওই যে 3 হর্স পাওয়ার HZ 3 হর্স পাওয়ার দেওয়া আছে, এন্ড হর্স পাওয়ার সরি HZ তো HP হর্স পাওয়ার দেওয়া আছে, এন্ড হর্স পাওয়ার থেকে তুমি ওয়াটে কেমনে নিবা, 3 × 746 ওয়াট, 1 হর্স পাওয়ার সমান কত 746 ওয়াট, তুমি ওয়াটে নিয়ে নিবা। এখন তোমাকে বলছে এখানে 3 ঘোড়া বা 3 হর্স পাওয়ারের একটা পাম্প দিয়ে প্রথম অর্ধেক খালি করতে যে সময় লাগে দ্বিতীয় অর্ধেক খালি করতে কি একই সময় লাগবে কি না, বা ভিন্ন সময় লাগবে কিনা, বা কত সময় লাগবে বের করো। তখন তোমাকে কি বের করতে হবে, টাইম। জি স্যার। সেম কাহিনী, তোমাকে কি বের করতে হবে, টাইম বের করতে হবে, আর P জানা আছে, W বের করতে হবে। আর W বের করার সময় h এর পার্থক্য হয়, যার কারণে নিচেরটাতে কি লাগবে, হর্স পাওয়ার মানে 3 হর্স পাওয়ার দিয়ে দুইটাকে ফাঁকা করতে গেলে নিচেরটাতে সময় বেশি লাগবে। কি বললাম বুঝছো, কারণ এখানে W মানটা বেশি হয়। তো এই ছিল হচ্ছে আমাদের কোয়ার ম্যাথ নিয়ে আলোচনা। তো আশা করি তোমরা পারবা। আর কালকে অবশ্যই বোর্ডগুলা করে আসবা, কোয়ার ম্যাথে সবগুলা বোর্ড করে আসবা, বা এখানে যতগুলা কৃত কাজ পড়াইছি সবগুলা কৃত কাজ পড়ে আসবা। আগামী দিন আমরা শক্তি পড়াবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها.